আচ্ছা, মলিকুলার অরবিটাল থিওরি এটা একটা মানে কি বলবো, এটা বাই প্রোডাক্ট অফ, মানে বাই প্রোডাক্ট বলা ঠিক না, মানে কোয়ান্টাম মেকানিক্যাল আইডিয়া, ঠিক আছে একটা। ঠিক আছে, সো MO theory is a quantum mechanical approach to explain chemical bonding, ঠিক আছে, এবং ওয়ান অফ দ্য সফিস্টিকেটেড ওয়ান, ঠিক আছে, মানে সবচেয়ে সফিস্টিকেটেড গুলোর মধ্যে একটা, ঠিক আছে। বহু মানুষ এটা কাজ করে। এটার মোটামুটি পিরিয়ডটা যদি দেখি, মানে কোয়ান্টাম মেকানিক্স আবিষ্কার হচ্ছে 1920 1926 এই অ্যারাউন্ডে, এবং প্রথম মলিকুলার অরবিটাল মানে মলিকুলার অরবিটাল থিওরি আসছে হচ্ছে অ্যাট অ্যারাউন্ড 1932 1933 এরকম, ঠিক আছে। হুম, মানে যদিও ওরকম ভাবে বলা যায় না, ঠিক আছে। অরবাইটাল কথাটা, এই যে অরবাইটাল, অরবাইটাল এই টার্মটা প্রথম ইউজ করছে হলো তোর মুলিকেন, ঠিক আছে। হুম, মুলিকেনের নাম হয়তো শুনেছিস ইয়েতে, মুলিকান স্কেল অফ ইলেকট্রোনেগেটিভিটি, সেই মুলিকেন, ঠিক আছে। হ্যাঁ, রবার্ট মুলিকেন। রবার্ট মুলিকেন, হ্যাঁ, অরবাইটাল নামটা ইন্ট্রোডিউস করছে 1932-তে। হ্যাঁ, এই 1932-তেই আবার প্রোটন আবিষ্কার হয়েছিল, ঠিক আছে। সে যাই হোক, এমনি একটা রেফারেন্স দেওয়ার জন্য বললাম। 1930, এই 1932 এর পরবর্তী সময় মোটামুটি আম, তোর মলিকুলার অরবিটাল থিওরি কনসেপ্টটা ওয়াইডলি অ্যাকসেপ্টেড হতে থাকে 1933 অ্যারাউন্ড, ঠিক আছে, অনওয়ার্ডস। ঠিক আছে, গট অ্যাকসেপ্টেন্স। তার আগে কি ছিল, তার আগে অনেকগুলো বন্ডিং অ্যাপ্রোচেস ছিল, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন মলিকুলার অরবিটাল থিওরি বলতে যে থিওরিটা পড়বো সেটার মধ্যে কিন্তু অনেক মডার্ন গল্প আছে আর কি, ঠিক আছে। কিন্তু আম, যেমন ধর হাই হাই কেন হাইব্রিডাইজেশন, ঠিক আছে, এই ধরনের কিছু তোর কেমিক্যাল বন্ডিং মডেলও কিন্তু এসেছিল, যেগুলো আমরা পড়েছি অন্য সময়, হাইব্রিডাইজেশন তো পড়েইছি, ঠিক আছে। তারপর ধর ক্রিস্টাল ফিল্ড থিওরি, ঠিক আছে। এই ধরনের কিছু মডেলও এসেছিল যেখানে অরবাইটালের কনসেপ্টটাকে ইউজ করা হয়, কিন্তু পুরোপুরি কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাপ্রোচে যাওয়া হয় না, ঠিক আছে। আচ্ছা, আমরা যে মলিকুলার অরবিটাল থিওরি এখন পড়বো সেখানে কি পুরোপুরি কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাপ্রোচে যাওয়া হবে না। অরবিটালের বেসিসটা তৈরি করার জন্য আমরা কোয়ান্টাম মেকানিক্স কে বলবো, তারপরে গোটা জিনিসটাই খানিক স্কিম্যাটিক্যালি পড়বো। অর্থাৎ মানে স্কিম্যাটিক্যালি ব্যাপারটা বুঝি তো আমরা, যে কি হচ্ছে মোটামুটি সেটা বুঝে নেওয়া, ঠিক আছে। প্রতিবার অঙ্ক সলভ করতে বসবো না, ঠিক আছে। এই অ্যাপ্রোচটাকে বলা হয় হচ্ছে ফ্রন্টিয়ার মলিকুলার অরবিটাল থিওরি অ্যাপ্রোচ, ঠিক আছে। তো এটা করার সুবিধা হচ্ছে যে জিনিসগুলো ইনটিউটিভলি এবং ওভারঅল বিগ পিকচারে কারেক্ট উত্তর পাওয়া যায়, কারেক্টলি ইন্টারপ্রিট করা যায়, কিন্তু অত জটিল অঙ্ক কষতেও হয়। হুম, তবে এর কনস হচ্ছে যে অবশ্যই বিট ইনঅ্যাকুরেট। অঙ্ক করে যতটা অ্যাকুরেসি ডেভেলপ করা যাবে, এটাতে ততটা অ্যাকুরেট নয়, ঠিক আছে। তো একদম আর্লি বন্ডিং থিওরি যদি আমরা ভাবি, সেই আর্লি বন্ডিং থিওরি কি ছিল, সেটা হচ্ছে যে ভ্যালেন্স বন্ড থিওরি, ঠিক আছে। আচ্ছা, ডেটটা দিন, আজকে হচ্ছে 16, ঠিক আছে। হ্যাঁ, আর্লি মানে সবচেয়ে প্রথম কেমিক্যাল বন্ডিং থিওরি হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরি। আমি একটু বেসিক অ্যাপ্রোচটা বলছি, কারণ আমাদের ওইটা থেকে ব্যাপারটা বোঝা যাবে একটু বেটার হতে। ভ্যালেন্স বন্ড থিওরির বেসিক অ্যাপ্রোচটা কি ছিল, আমরা সবচেয়ে সিম্পল জিনিস নিয়ে কথা বলি, হাইড্রোজেন অ্যাটম, ঠিক আছে। হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে আমার একটা প্রোটন আছে আর একটা নিউট্রন আছে, ঠিক আছে। এবার ধর এটা একটা হাইড্রোজেন অ্যাটম, আর এটা আরেকটা হাইড্রোজেন অ্যাটম, ঠিক আছে। এবার এই দুটো হাইড্রোজেন অ্যাটমের মধ্যে আমরা যদি চিন্তা করি যে কি কি ইন্টারাকশন আছে, প্রথমে ভেবে না যে দুটো হাইড্রোজেন অ্যাটমই কমপ্লিটলি আইসোলেটেড আছে, ঠিক আছে। সো
প্রাইমারি কন্ডিশন হচ্ছে 2 হাইড্রোজেন অ্যাটম আর completely isolated. What do I mean by completely isolated? হ্যাঁ, এই যে কেমিক্যাল বন্ডিং বলি বা যাই বলি না কেন, ঠিক আছে, সেখানে যে ধরনের ইন্টারাকশন গুলো কাজ করে সেটা কি, মানে এটা কথা আমি জানি না, এই ক্লাসে কোনোদিনও বলেছি যে হোয়াট ইজ কেমিস্ট্রি? মানে এই যে গোটা হ্যাঁ, কেমিস্ট্রি যে এটা একদম বলেছি কি? প্রথম প্রথম ক্লাসে বলেছিল। হ্যাঁ, তো কি হোয়াট ইজ কেমিস্ট্রি? সাইড কোশ্চেন। হোয়াট ইজ কেমিস্ট্রি? তোমার সংজ্ঞাটা ভুলে গেছি, তুমি কি বলেছিলে কি যেন একটা। আমার সংজ্ঞাটা ভুলে গেছি। হ্যাঁ, আচ্ছা, তোর সংজ্ঞাটা কি, যেটা মনে আছে সেটাই শুনি। মানে কেমিস্ট্রি বিজ্ঞানের যে ভাগে, বিজ্ঞানের যে ভাগটাতে পদার্থের গঠন, তার ধর্ম বা তার চরিত্র, তার বিক্রিয়া এসব নিয়ে আলোচনা করা হয়, তাকে কেমিস্ট্রি বলা হয়। পদার্থের একদম মেনলি পদার্থের পদার্থের কি বললি একবার, মানে একটু। পদার্থের গঠন, ধর্ম, তাদের পারস্পরিক ইন্টারাকশন, এইসব বিষয় নিয়ে যে বিজ্ঞানের শাখা আলোচনা করে তাকেই আমি রসায়ন বলছি। পদার্থের পারস্পরিক ইন্টারাকশন, তাই তো? হ্যাঁ, আচ্ছা, মানে ধর পৃথিবী একটা পদার্থ, তাই তো? মানে একগুচ্ছ পদার্থ, কিন্তু ওটাকে একটা পদার্থ হিসেবে ধরছি আপাতত, মানে ধরা যায় তো নাকি? সত্যি কথা। আচ্ছা, তুই একটা পদার্থ, ম্যাটার আর কি। এখন পৃথিবী তোকে গ্র্যাভিটেশনাল, মানে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে, পৃথিবী তোকে টানছে, তুই পৃথিবীকে টানছিস। তো এটা তো ইন্টার ম্যাটার ইন্টারাকশন, তাহলে এটা কি কেমিস্ট্রিতে পড়ানো হয়? না। না, আমি তো ওর জন্য বললাম যে মানে পদার্থের গঠন, ধর্ম এগুলো নিয়ে আলোচনা করা হয়। কি ধর্ম? পদার্থের গঠন, ধর্ম। পদার্থের গঠন, ধর্ম, মানে ধর্মের মধ্যে, মানে ধর্ম বলতে তুই কাকে আইডেন্টিফাই করছিস? আর পদার্থ বলতেই বা কাকে আইডেন্টিফাই করছিস? পদার্থ মানে মানে এই মহাবিশ্ব যা দিয়ে তৈরি সেটাই পদার্থ। মানে সেটাই যদি পদার্থ হয়, তাহলে তো এই মহাবিশ্ব 17টা ফান্ডামেন্টাল পার্টিকেল দিয়ে তৈরি, অন্তত আজকের ডেফিনেশনে। সেটা তো ফিজিক্স ডিল করে, কেমিস্ট্রি ওই অব্দি যাই না, ঠিক আছে? দেখ, কেমিস্ট্রি মানে আমরা আমরা যে কেমিস্ট্রি পড়তে বসেছি, বা আমরা যে ধরনের কেমিস্ট্রি পড়ি, ট্র্যাডিশনাল কেমিস্ট্রি, আরেকটা কেমিস্ট্রি আছে সেটাকে আলাদা করে পড়ানো হয়, নিউক্লিয়ার কেমিস্ট্রি বলা হয়। সেই কেমিস্ট্রিটা মূলত কনসার্ন অ্যাবাউট অ্যাটম থেকে তার জার্নি শুরু হয়, ঠিক আছে? অ্যাটমের ভেতরের যেটুকুই কথা কেমিস্ট্রি বলে, সেটা এই দায়েতেই বলে যে দুটো অ্যাটম কিভাবে ইন্টারঅ্যাক্ট করছে সেটা বোঝার জন্য আমার যেটুকু অ্যাটমের ভেতরে ঢোকার দরকার আমি একটু ঢুকবো, ঠিক আছে? সো কেমিস্ট্রি ইজ নাথিং বাট ইন্টারেকশন বিটুইন টু অ্যাটম, ঠিক আছে? এবার এটাকে আরো সহজে তুই বলতে পারিস যে বেসিক্যালি ইন্টারেকশন বিটুইন বা ইন্টারেকশন অ্যামং ইলেকট্রনস অ্যান্ড প্রোটনস অফ টু ডিফারেন্ট অ্যাটম, ঠিক আছে? তো দুটো অ্যাটমের মধ্যে থাকা যে ইলেকট্রন এবং প্রোটন আছে, তাদের মিউচুয়াল ইন্টারাকশন, সেইটার গল্পটাই হচ্ছে আলটিমেটলি কেমিস্ট্রি, ঠিক আছে? বাকি তুই যা খুশি যা পড়ছিস কেমিস্ট্রিতে, মূলত কেমিস্ট্রি একটা মেজর পার্ট তো তুই পড়িস যে এর সঙ্গে ওকে মিশিয়ে দিলে কি হবে, এর সঙ্গে ওকে মিশিয়ে দিয়ে অত টেম্পারেচার তুলে দিলে কি হবে, ঠিক আছে? তো
এই যে ব্যাপারটা যে এ এর সাথে রিয়াকশন করছে, তার মানে আমরা এই যে কেমিক্যাল বন্ড বলছি, কেমিক্যাল বন্ড ভাঙছে, গড়ছে, তার ফলে এনার্জি রিলিজ হচ্ছে বা এনার্জি দিতে হচ্ছে, এটা একটা মেজর পার্ট। এই কেমিক্যাল বন্ড কি, আমি আমার 11 যখন প্রথম কেমিক্যাল বন্ডিং করছিলাম, ছায়া প্রকাশনীর যে বইটা ছিল, বইটার পেছনে একটা ছায়া প্রকাশনী বা সাতটা আমার 3টে বই ছিল, 3টে বইয়ের মধ্যে সম্ভবত সাতটার বইটাতে একটা ছবি ছিল, যেটা না একটুখানি ওই মানে মিথেন মলিকুলটারই ছবি, কিন্তু একটু বেশ মানে কাঁচ দিয়ে একটা মিথেন মলিকুল বানালে যেরকম হবে ওরকম একটা ছবি দেওয়া ছিল। তা আমার ওটা দেখে দেখে মনে হতো আচ্ছা এই যে দুটো অ্যাটমের মাঝখানে বন্ড, এই মাঝখানটা আছে দেখি, ঠিক আছে। পরবর্তীকালে জেনেছি যে মানে আমরা একটা বেটার অ্যাপ ইউজও করি, আমরা এই কিছুদিন আগে যা করেছি সেখানেও বারবার এই কথাটা ইউজ করেছি যে একটা কোভ্যালেন্ট বন্ড মানে ইলেকট্রন ডেন্সিটিটা মাঝে আছে, তো পোলারিটি হচ্ছে মানে ডেন্সিটি একদিকে সরে যাচ্ছে এক্সেট্রা। বাট সোজা কথায় ওই দুটো অ্যাটমের নিউক্লিয়াসের মধ্যে বা দুটো অ্যাটমের মধ্যে আসলে একটা ফোর্স আছে, আর কিচ্ছু নেই। মানে ওই ফোর্সটাই হচ্ছে বন্ডিং, কেমিক্যাল বন্ডিং, ঠিক আছে। মানে অ্যাজ ইফ সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, তাহলে সূর্য আর পৃথিবীর মধ্যে কি আছে, একটা বন্ড আছে, যে বন্ডটা হচ্ছে ওই ফোর্সটা, যে ফোর্সটা ওদের মধ্যে ইন্টারঅ্যাক্ট করছে, ঠিক আছে। এটা আরেকটু পরিষ্কার হবে আমি বলার সাথে সাথে। তো একটা কেমিক্যাল বন্ড আসলে একটা ফোর্স, আর যেখানে ফোর্স থাকে সেখানে একটা পোটেনশিয়াল এনার্জি থাকে, ঠিক আছে। ফলে কেমিক্যাল এনার্জি বা রাসায়নিক শক্তি বলতে যেটা তোরা ছোটবেলা থেকে পড়ে এসছিস, ক্লাস 5 6 7 বোধহয় প্রথম টার্মটাকে ইন্ট্রোডিউস করা হয়, রাসায়নিক শক্তি। সেই রাসায়নিক শক্তি মানে আসলে বেসিক্যালি কেমিক্যাল পোটেনশিয়াল এনার্জি। আবার এখানে পোটেনশিয়াল এনার্জিটা কি ধরনের পোটেনশিয়াল এনার্জি আমরা বললামই, এই যে ফোর্সটা আমরা বলছি দুটো অ্যাটমের মাঝখানে ফোর্স, যাকে আমরা কেমিক্যাল বন্ডিং নাম দিচ্ছি, সেই ফোর্সটা আসলে কি ধরনের ফোর্স, না ওটা ইলেকট্রন আর প্রোটনের মধ্যে ফোর্স। তাহলে ইলেকট্রন আর প্রোটনের মধ্যে ফোর্স মানে ইলেকট্রন পজিটিভলি চার্জ, সরি নেগেটিভলি চার্জ, প্রোটন পজিটিভলি চার্জ, তার মানে ওটা বেসিক্যালি ইলেকট্রোস্ট্যাটিক কুলম্বিক অ্যাট্রাকশনের মতো একটা ব্যাপার। যদিও ফোর্সটা এক্স্যাক্টলি কুলম্বিক অ্যাট্রাকশন হয় না, অন্য নামও নামও আছে তাদের, কিন্তু তাকে যদি তুই ইকুয়েশন ওয়াইজ লিখিস একদম একই রকম, মানে কাছাকাছি দেখতে হবে, ঠিক আছে। অর্থাৎ ফোর্সটার নেচারটা সেম, হ্যাঁ, কমপ্লিটলি একই রকম একটা কুলম্বিক ইন্টারাকশনের মতো নয়, সেটার কারণ আমরা দেখবো পরে কেন নয়, ঠিক আছে। মানে একটা প্লাস চার্জ আর একটা প্লাস চার্জ বা একটা প্লাস চার্জ একটা মাইনাস চার্জ যদি পাশাপাশি থাকে, তাহলে তাদের মধ্যে যে ইন্টারাকশনটা হবে সেটা হচ্ছে সেই ফোর্সটাকে আমরা বলি কুলম্বিক অ্যাট্রাকশন বা কুলম্বিক ইন্টারাকশন, মানে রিপালশনও হতে পারে, যেটা আমরা রিপ্রেজেন্ট করি ছোটবেলায় করেছিলাম যে এফ ইজ ইকুয়াল টু, মানে এফ ইজ প্রপোর্শনাল টু Q1 Q2/R², ঠিক আছে। যেখানে Q1 Q2 হচ্ছে চার্জ দুটোর পরিমাণ, আর আরটা হচ্ছে ইন্টার ডিস্টেন্স, ইন্টার ডিস্টেন্স মানে ইন্টার চার্জ ডিস্টেন্স। তো এরকম একটা ফোর্সই কাজ করবে নিশ্চয়ই, মানে একটা অ্যাটমের মধ্যে অনেকগুলো প্রোটন আছে, ইলেকট্রন আছে, এক্সেট্রা আছে। ফলে আলটিমেটলি ইন্টারাকশনটা আইদার দুটো নিউক্লিয়াসের মধ্যে মানে মানে দুটো প্লাস চার্জের মধ্যে রিপালসিভ, অথবা দুটো মাইনাস চার্জের মধ্যে রিপালসিভ, অথবা একটা প্লাস চার্জ একটা মাইনাস চার্জের মধ্যে অ্যাট্রাকটিভ। এই সবগুলো মিলিয়ে মিশিয়ে একটা টোটাল নেট ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স জেনারেট করবে, সেটাই আমরা কেমিক্যাল বন্ডিং বলছি। সেটা কেন কুলম্বিক ফোর্সের মতো এক্স্যাক্টলি সেম হবে না, তার কারণ হচ্ছে এখানে মাল্টি চার্জ সিস্টেম আছে, ঠিক আছে। এবং এবং আরো অনেকগুলো কারণ আছে, সেটা আমাদের স্কোপের বাইরে আপাতত। তো বেসিক্যালি ভ্যালেন্স বন্ড থিওরি ওখান থেকেই অ্যারাইজ করে। সেটা কিরকম, হ্যাঁ কিছু বললি তো? না না। আচ্ছা, তো ভ্যালেন্স বন্ড থিওরি কি বলে, ভ্যালেন্স বন্ড থিওরি বলে যে দুটো অ্যাটম আছে কমপ্লিটলি আইসোলেটেড। যে কথাটা বলতে গিয়ে এত কথা বললাম যে কমপ্লিটলি আইসোলেটেড, এই কথাটার মানে কি, যেহেতু দুটো অ্যাটমের মধ্যে কুলম্বিক অ্যাট্রাকশন, আমরা আপাতত কুলম্বিক অ্যাট্রাকশন ভেবেই চলি, তো আমরা তখনই দুটো অ্যাটমকে একে অপরের সঙ্গে কমপ্লিটলি আইসোলেটেড বলতে পারবো যখন ওদের মাঝখানকার যে ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশন সেটা জিরো হবে, তাই তো? হুম হুম। হুম তো কোথায় জিরো হবে,
মানে ধর এই 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 অসীমে অসীমে পয়েন্টে একটা অসীমে কেন? তার কারণ ওই অব্দি মানে অসীমের ঠিক আগেই ওই ফোর্স ফিল্ডটা শেষ হয়ে যায়, অসীমে তো আর পৌঁছতে পারবে না। এই এই ইনফারেন্সটা তুই পাচ্ছিস কোথা থেকে? ওয়াই অসীম, ওয়াই নট সাম কিলোমিটার অর সামথিং সাম মিটার? তো ওই ইকুয়েশন থেকে তো পাচ্ছি। কোন ইকুয়েশন? প্রিসাইজ there is কত a প্রিসাইজ? if there is a q1 q2 by r square, এই ইকুয়েশন থেকে তো পাওয়া যায়। কিভাবে সেটা বল একটু ডাইরেক্টলি। মানে এখানে আরটা যদি আমি মানে ইনফাইনাইট করে দিই, তাহলে হ্যাঁ, ইনফাইনাইটটা দিয়ে যদি q1 q কে ভাগ করবো কি করে, মানে মানে ওখানে তো ভাগ হবে না, শূন্য তুই হয়ে উল্টো করে দেখছিস কেন? মানে ওর নাক কোথায় জিজ্ঞেস করলে তুই কিরকম মাথার পেছন দিয়ে ঘুরিয়ে এনে দেখাস, ডিরেক্টই তো দেখাস। হুম, তো ডিরেক্ট দেখা যে ভাই তুমি তো বলছো এ আর বি মিউচুয়ালি আইসোলেটেড। মিউচুয়ালি আইসোলেটেড মানে এদের মধ্যেকার কোনো ইন্টারাকশন নেই, তার মানে এই ফোর্সটা জিরো। এই ফোর্সটা যদি জিরো হতে হয়, কিউ হ্যাঁ ওয়ান কিউ হ্যাঁ টু তো আছে, এগুলো আছে, তার মানে আর এর ভ্যালু কত হতে হবে? আর টেন্স টু ইনফিনিটি। হুম হুম সিম্পল, সায়েন্সে একদম বেসিক, প্রিসাইজ কথা হবে, বেসিক কথা হবে, ঠিক আছে? সো ইনফাইনাইটলি হতো, তাহলে দুটো অ্যাটম যদি তাদের মধ্যেকার দূরত্ব অসীম না হয় তাহলে ইন প্রিন্সিপাল তাদের মধ্যে কিছু না কিছু ইন্টারাকশন আছে। এটা কিন্তু পৃথিবীর ক্ষেত্রে সত্যি। হ্যাঁ, মানে তুই পৃথিবী থেকে অনেক 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 দূরে চলে গেল, তুই পৃথিবী দ্বারা আকর্ষণ বল ইন প্রিন্সিপাল থাকবে। এটা এটা তো হ্যাঁ, এটা সবার ক্ষেত্রেই মানে যে কোনো বস্তুর ক্ষেত্রে বা যে কোনো পদার্থের ক্ষেত্রে তো সত্যি। না, যেখানে মানে লং রেঞ্জ ফোর্স আছে সেখানে সত্যি, ঠিক আছে? হ্যাঁ, মানে যে কোনো পদার্থের ক্ষেত্রে এটা সত্যি। প্রথম কথা হচ্ছে এটা পদার্থের ধর্ম নয়, এটা তুই যে ফোর্স ফিল্ডে আছিস সেই ফোর্স ফিল্ডটার প্রপার্টি। হুম হুম বোঝাতে হুম, পারছি? সেটা তো, হ্যাঁ সেটা বুঝেছি। হ্যাঁ, তো বেসিক্যালি তাহলে এবার চিন্তা করে দেখ যে কোন ক্ষেত্রে হবে। কি হবে কোন ক্ষেত্রে? মানে কোন ক্ষেত্রে এই এই ধরনের জিনিস হবে যে অসীম অব্দি না যাওয়া অব্দি আমি ইন্টারাকশন ফিল করবো ইন প্রিন্সিপাল। যেখানে দূরত্বের উপর নির্ভর করবে না, এরকম কিছু হতে পারে। হ্যাঁ, মানে নির্ভর করবো না এরকম ভাবে, মানে ইনভার্সিভ হ্যাঁ মোশন মানে হিসেবে। 1/r দিয়ে হবে না, সেটা বলছি 1/r স্কয়ার বা ইয়েতে থাকবে না। হ্যাঁ, 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 এই ধরনের এই ধরনের ফোর্সকে বলা হয়, মানে এই যে টোটাল যত যত ধরনের তুই ফোর্স ফিল্ড পাবি আর কি, তার মধ্যে কিছু ফোর্স ফিল্ড কে বলা হয় লং রেঞ্জ ফোর্স, কিছু ফোর্স ফিল্ড কে বলা হয় শর্ট রেঞ্জ ফোর্স, ঠিক আছে? তো বেসিক ফোর্স তো চারটেই: উইক নিউক্লিয়ার, স্ট্রং নিউক্লিয়ার, গ্র্যাভিটেশনাল এবং ইলেকট্রোম্যাগনেটিক। এই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সেরই একটা সাব পার্ট হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। তো এর মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক আর গ্র্যাভিটেশন এই দুটো হচ্ছে লং রেঞ্জ ফোর্স। লং রেঞ্জ ফোর্স মানে হচ্ছে ইন প্রিন্সিপাল ইনফাইনাইট অব্দি এদের রেঞ্জ। আবার নিউক্লিয়ার ফোর্স দুটো যেটা আছে, উইক নিউক্লিয়ার ফোর্স এবং স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, তারা কিন্তু শর্ট রেঞ্জ ফোর্স। তো যাই হোক, মানে নিউক্লিয়াসের বাইরে তাদের কোনো অস্তিত্ব নেই। তো যাই হোক, যেটা ব্যাপার সেটা হচ্ছে যে, তো দুটো অ্যাটমকে আমি কমপ্লিটলি আইসোলেটেড তখনই বলতে পারবো যখন ওদের মধ্যে ইনফাইনাইট ডিস্টেন্স আছে। এবার দুটো হাইড্রোজেন অ্যাটমকে নিয়ে যদি আমি চিন্তা করি, তাহলে ধর এটা একটা হাইড্রোজেন অ্যাটম, এটা একটা হাইড্রোজেন অ্যাটম, এদের মধ্যেকার ডিস্টেন্স হচ্ছে ইনফাইনাইট, ঠিক আছে? তো এই অবস্থায়, কমপ্লিটলি আইসোলেটেড অবস্থায় কি কি ইন্টারাকশন আছে খেয়াল করে দেখ। আমি জাস্ট এইভাবে লিখছি যে 1 নম্বর হচ্ছে যে এ হাইড্রোজেন, আমি দুটো হাইড্রোজেনকে এ বি হিসাবে মার্ক করছি, মানে নিউক্লিয়াস অফ এ হাইড্রোজেন আর ইলেকট্রন অফ এ হাইড্রোজেন, এদের মধ্যে অ্যাট্রাকটিভ ইন্টারাকশন আছে, এইভাবে সাইন দিলাম। এবং সেম অ্যাজ নিউক্লিয়াস অফ বি আর ইলেকট্রন অফ বি, এর মধ্যেও অ্যাট্রাকটিভ ইন্টারাকশন আছে। হুম, কোনো রিপালসিভ ইন্টারাকশন নেই এক্ষেত্রে, যেহেতু হাইড্রোজেনের ক্ষেত্রে একটাই ইলেকট্রন, একটাই প্রোটন। মাল্টি ইলেকট্রন সিস্টেম হলে পরে কতগুলো রিপালশনও থাকবে, ঠিক আছে? ওই জন্যই ওটা এক্স্যাক্টলি ইলেকট্রোস্ট্যাটিক হয় না, হাইড্রোজেনও হবে না, দেখছি আমি সেটা। বাট ওই জন্যই ওটা হয় না, মানে ওই জন্যই বোরের থিওরি বলতে গেলে আমাকে হাইড্রোজেন লাইক বলে নিতে হয়, কারণ হাইড্রোজেন বোর ওই ইলেকট্রোস্ট্যাটিক
ফোর্সটাকে ইউজ করেছিল, ঠিক আছে। এবার আমি বলছি যে এই এ আর বি এদের মধ্যেকার ডিস্টেন্স যদি আর হয়, ঠিক আছে, আমি একটা গ্রাফও আঁকবো, ঠিক আছে। এই বরাবর হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, হ্যাঁ, ইউ দিয়ে রিপ্রেজেন্ট করি, আর এই বরাবর হচ্ছে এই আর, ঠিক আছে। হুম। তো এবার আমি এই এ আর বি এর মধ্যেকার ডিস্টেন্স আমি ধীরে ধীরে কমাতে থাকবো, ঠিক আছে, ইনফাইনাইট থেকে ধীরে ধীরে কমাতে থাকবো। এবার কমালে কি কি হবে খেয়াল করে দেখ, যে যখন তুই এদের ডিস্টেন্স কমাবি, এদের মধ্যে ডিস্টেন্স কমাচ্ছিস, তখন আরো কিছু ইন্টারাকশন কাজ করতে থাকবে। ফলে এট শর্ট ডিস্টেন্স এই দুটো ফোর্স তো থাকবেই, ঠিক আছে। অর্থাৎ নিউক্লিয়াস অফ এ তার সঙ্গে অ্যাট্রাকটিভ ইন্টারাকশন অফ ইলেকট্রন অফ এ, দুই নিউক্লিয়াস অফ বি তার সঙ্গে অ্যাট্রাকটিভ ইন্টারাকশন অফ নিউক্লিয়াস অফ বি, এটা তো থাকবেই। আচ্ছা, কিন্তু আমার বিকর্ষণ নতুন, বলগুলো তো কাজ করবে তো, মানে এগুলো তো সব জায়গায় বিরাজ, মানে আমি বলছি যে যখন এরা দূরে আছে, হ্যাঁ, যখন মানে যেমন ইনফাইনাইট আকর্ষণ, দূরে আছে। মানে একদম অসীমের অসীমের কথা বলছি তুমি। আচ্ছা, হ্যাঁ, যদি অসীমে থাকে তাহলে এই দুটো ফোর্স ছাড়া আর কিছু কাজ করবে না হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে। হ্যাঁ, অন্য অ্যাটমের একটার ক্ষেত্রে দিকে না। রিপালশন। আচ্ছা, মানে হ্যাঁ হ্যাঁ, অসীমে থাকলেও, অসীমে অসীমে থাকলেও ওই আকর্ষণ বলটা কাজ করবে কি করে? আরে এটা তো একটা অ্যাটমের ভিতরে এই ও, ফোর্স গুলো তো। অ্যাটমিক ভেতরের কথা বলছো। ও আচ্ছা আচ্ছা, না, ঠিক হ্যাঁ আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি উল্টোটা ভেবেছিলাম। হ্যাঁ, এবার যখন আমি ওদেরকে কাছে আনবো এই দুটো ফোর্স তো থাকবেই, আগের দুটো ফোর্সকে আমি এই দুটোকে কালো হুম। দিয়ে লিখি, যেহেতু আগে কালো দিয়েছিল। তো এই দুটো ফোর্স তো থাকবেই, কিন্তু কিছু এক্সট্রা ফোর্স এসে জুটবে। যেরকম 3 নম্বর, যেরকম নিউক্লিয়াস অফ এ অ্যাট্রাকশন দেখাবে ইলেকট্রন অফ বি এর উপর, সেম অ্যাজ নিউক্লিয়াস অফ বি অ্যাট্রাকশন দেখাবে ইলেকট্রন অফ এ এর উপর। হ্যাঁ, আর কি কি ফোর্স থাকবে? আরো ফোর্স থাকবে, যেমন 5, ইলেকট্রন অফ এ রিপালশন দেখাবে ইলেকট্রন অফ বি এর উপর, এবং নিউক্লিয়াস অফ এ রিপালশন দেখাবে নিউক্লিয়াস অফ বি এর উপর, ঠিক আছে। এটা সবচেয়ে সিম্পলেস্ট কেস, যেহেতু হাইড্রোজেন অ্যাটম নিয়ে কাজ করছি আমরা। এবার যেটা হয় সেটা হচ্ছে যে এই দুটো ফোর্স তো আগেও ছিল, পরেও ছিল, তাই না? এই দুটো ফোর্স তো আইসোলেটেড অবস্থাতেও ছিল, আমি যখন ডিস্টেন্স কমাচ্ছি তখনও ছিল, ঠিক আছে। শর্ট ডিস্টেন্স লিখে এট ফাইনাইট ডিস্টেন্স লেখা উচিত। মানে এই দুটো ফোর্সকে নিয়ে আমার চিন্তা করে খুব একটা কাজ নেই। হ্যাঁ, নতুন এলো এই দুটো অ্যাট্রাকশন ফোর্স, যে এ অ্যাটমের নিউক্লিয়াস বি অ্যাটমের ইলেকট্রনটাকে অ্যাট্রাক্ট করতে পারছে, বি অ্যাটমের নিউক্লিয়াস এ অ্যাটমের এটাকে অ্যাট্রাক্ট করতে পারছে। এবং তুই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স হিসেবে চিন্তা করে দেখ যে ইন্টার ডিস্টেন্সটা যত কমবে এই অ্যাট্রাকটিভ ফোর্সের অ্যামাউন্টটা বাড়বে, তাই তো? মানে বিকর্ষণ বলটাও তো বাড়বে কোন বিকর্ষণ বলটা? তাদের মধ্যেকার যে বিকর্ষণ বল, ইলেকট্রন ইলেকট্রন আর নিউক্লিয়াস নিউক্লিয়াস। বাড়বে, কিন্তু এই বাড়াটা মানে প্রথম দিকে যখন ডিস্টেন্সটা অনেকটা থাকবে তখন এই দুটো ফোর্স ডমিনেট করতে পারবে না। কেন পারবে না? দুজনের দুটো কারণ। একটা কারণ হচ্ছে যে ইলেকট্রন গুলোর চার্জ, মানে এই নিউক্লিয়াস মানে এফটা কিসের উপর ডিপেন্ড করে, তুই যদি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটাকেই মাথায় রাখিস, Q1 Q2 এর উপর তো ডিপেন্ড করবে। ফলে নিউক্লিয়াস আর ইলেকট্রনের যে এই গুণফলটা, সেটার তুলনায় ইলেকট্রন ইলেকট্রনের চার্জের গুণফল অনেক ছোট হবে। হুম। ফলে কি বৃষ্টি কমেছে? হ্যাঁ, কমেনি? খুব জোরে হচ্ছে। তুই কি করতে এসছিস? কি? আর কি? হুম হুম, বলবো না, তুই পড়াশোনা করিস না, তোকে তোর জন্য কি হবে? ওখানে দেখ, আঠাটা দেখ, ওই ওই দ্বিতীয় তলায়, পেয়েছিস?
ঢালতে পারবি? তোর কিসে লাগবে? ওই আঠা এইভাবে ঢালা যাবে না, তোর যদি বানানোর কত আঠা লাগবে তোর? তোর এখনই লাগবে? এই এই এখন তো কিছু করা যাবে না, তুই ওটা রাখ। ওটা রাখ, আর আঠা নিয়ে তোর কাজ করা হলে ওই বড় ডাব্বাটাই নিয়ে যা, বেশি নষ্ট করবি না, তাহলে দেবো কিন্তু বকা। ওখানেই আছে। হ্যাঁ তো তুই গান করছিস কেন? হ্যাঁ পালা, এবার পালা। হ্যাঁ তো যখন অনেক দূরে থাকবে, মানে আর এর ভ্যালুটা যখন অনেক বড় হবে, তখন এই 1/r ভ্যালুটা তো এমনি কম কম থাকছে। এবার ইলেকট্রনের ক্ষেত্রে ওইটা কি হচ্ছে, তোর দুটোর গুণফলটা অনেক ছোট অপেক্ষাকৃত দেন নিউক্লিয়াস আর ইলেকট্রনের আচ্ছা মানে গুণফল এটা এবং এটা কেন নিউক্লিয়াস। হচ্ছে মানে একটা প্রোটন এবং ইলেকট্রনের আধান তো সমানই হবে। তাহলে সেক্ষেত্রে মানে কেন এই, কিন্তু কোনটা বলছিস? হ্যাঁ আমি বলছি নিউক্লিয়াস এবং ইলেকট্রন এবং একটা ইলেকট্রন ইলেকট্রনের যে মানে আকর্ষণ বল তুমি বলতে চাইছো বেশি হচ্ছে বিকর্ষণ বলের থেকে এখানে, না না না, কিন্তু ওটা আমি একটা বলছি কারণ, আমি বললাম তো অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ আমি এটা বললাম, এটা এটা মাল্টি কি বলে, মাল্টি ইলেকট্রনিক সিস্টেমের ক্ষেত্রে এটা খাটবে। কারণ কেন খাটবে খেয়াল করে দেখ, যে আমরা কিন্তু প্রোটনের সাথে, একটা প্রোটনের সাথে একটা নিউক্লিয়াসের ইন্টারাকশন দিয়ে এগুলোকে ডিনোট করিনি, আমি নিউক্লিয়াস অফ এ বলেছি। এখন হাইড্রোজেনের ক্ষেত্রে ওর নিউক্লিয়াসে একটাই প্রোটন আছে, কিন্তু ফর মোস্ট অফ দ্য অ্যাটমস তার নিউক্লিয়াসে কিন্তু একের অধিক প্রোটন আছে। ফলে একের অধিক প্রোটনের চার্জ, মানে ওখানে জেড ই হবে। তুই বোরের থিওরিতে যদি দেখিস ওপরটা থাকে জেড ই স্কোয়ার, ঠিক আছে? তাহলে এই জেড এর ভ্যালুটা কিন্তু থাকবে, মানে গ্রেটার দেন 1 হবে মোস্ট অফ দ্য অ্যাটমের ক্ষেত্রে। এবং এক্ষেত্রে আরেকটা ফ্যাক্টর হচ্ছে ডিস্টেন্সের ফ্যাক্টর। সেটা হচ্ছে যে দুটো জিনিস, একটা হচ্ছে যে নিউক্লিয়াস, মানে এই এই যেমন এই নিউক্লিয়াস নিউক্লিয়াস এই দুটোর মধ্যে ইন্টারাকশনটা, এটাও যতক্ষণ না খুব শর্ট রেঞ্জে আসছে, এই নিউক্লিয়ার ইন্টারনিউক্লিয়ার অ্যাট্রাকশনটা খুব একটা, সরি ইন্টারনিউক্লিয়ার রিপালশনটা খুব এফেক্টিভ হবে না। তার কারণ হচ্ছে যে একটা অ্যাটমের সাইজের তুলনায় নিউক্লিয়াসের সাইজ অনেক কম, ঠিক আছে? এবং খুব শর্ট রেঞ্জে খুব কাছাকাছি না আসলে পরে নিউক্লিয়াস নিউক্লিয়াস রিপালশনটা কাজ করবে না। ইলেকট্রনিক রিপালশনটা কাজ করবে খানিকটা, অনেক দূরে থাকলে খুব একটা কাজ করবে না ডিউ টু দ্যাট ভ্যালু। এবং আস্তে আস্তে আমরা যখন কাছে আসবো সবার আগে এইটাই অ্যাক্টিভেট হবে। হ্যাঁ, এইটাই অ্যাক্টিভেট হতে শুরু করবে। ফলে এ যতটা এটাকে স্টেবিলাইজ করবে সিস্টেমটাকে, অর্থাৎ পোটেনশিয়াল এনার্জিটাকে কমাবে, কারণ আমরা জানি যে অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করলে পোটেনশিয়াল এনার্জি কমে। তাহলে এই দুটো অ্যাট্রাকটিভ ফোর্স ওভারঅল সিস্টেমের পোটেনশিয়াল এনার্জিকে যতটা নামানোর কথা, তার থেকে একটু কমই নামবে। কেন? কারণ এই রিপালশনটা আছে, এবং এই রিপালশনটাও আছে, কিন্তু এটা অনেক কাজ করে গিয়ে থাকবে। তার কারণ মানে এটা ওখানে আগে আরেকটা পোটেনশিয়াল এনার্জি, তার কারণ ওখানে আরেকটা পোটেনশিয়াল এনার্জি জমে আছে আরেক ধরনের, মানে বিকর্ষণ বলের বিরুদ্ধে যেহেতু কাজ করা হচ্ছে। হ্যাঁ মানে টোটাল টোটাল ফোর্সটা যে পোটেনশিয়াল এনার্জি হচ্ছে ফোর্সের একটা, হুম, হুম, হুম। হঠাৎ করে কাশি হয়ে যায় না তো? এই না দেখ, আমি এটা আজকে অনেকদিন সকালে, ধরে লক্ষ্য করছি, তুমি মাঝে মাঝে কাশো তো, মানে এটা ওষুধ টষুধ খাও না? আরে না, কাশিটা যেটা হয় সেটা হচ্ছে যে প্রত্যেকটাই মানে ওই ইনফেকশন জনিত হয়। মানে ধর এই লাস্টেরটাই বলি, সেটা আমি একদিন পড়াতে গেছি, দেখছি একটা বাচ্চা ছেলে, তার সে কাশছে, ঠিক আছে কাশছে। তারপরে মানে ওই দিন রাত্রিবেলার পরের দিনই দেখলাম যে আমার হালকা হালকা গলা খুসখুস করছে। সেই পিরিয়ডটা পেরিয়ে গিয়ে এখন কাশি শেষের দিকে আর কি, আর এক দুদিনে হয়তো কমে যাবে। হুম। আরেকটা কারণে তো প্রচুর মানে কথা বলতে হয় না পড়ানোর জন্য। যাই হোক, হ্যাঁ কি বলছিলাম যেন? কিন্তু পোটেনশিয়াল এনার্জির ব্যাপারটা বলছিল। হ্যাঁ হ্যাঁ, পোটেনশিয়াল এনার্জি ফোর্সের
মানে অ্যাকচুয়ালি তুই যেটা বলছিস যে পোটেনশিয়াল জমে যাচ্ছে, অ্যাকচুয়ালি ফোর্সটা দিয়ে বলা যায়, কারণ ফোর্স পোটেনশিয়াল এনার্জির ফার্স্ট ডেরিভেটিভই হচ্ছে ফোর্স, ঠিক আছে? মানে এর মধ্যে রিলেশন আছে, এফ ইজ ইকুয়াল টু ডিইউ ডিএক্স, ঠিক আছে? স্পেসের রেসপেক্টে ফার্স্ট ডেরিভেটিভ করলে তুই এটা পাস। তাই হোক, তো নেট ফোর্সটা এক্ষেত্রে কাজ করে যাচ্ছে। ফলে যখন আমি অসীম থেকে অসীমের ক্ষেত্রে এদের মধ্যে এই ফোর্সটা জিরো, তার মানে পোটেনশিয়াল এনার্জিও জিরো। তাহলে অ্যাট ইনফিনিটি কার্ভটা এখান থেকে শুরু হবে। এবার ইনফিনিটি তো আমি জানি না, ফলে আমি একটুখানি ছেড়েই শুরু করছি এরকম। এবার যত আমি আর কে কমাবো তত এই দুটো বাড়বে, এটাও বাড়বে, কিন্তু প্রথম দিকে এর বৃদ্ধিটা এই দুটোকে এক্সিড করতে পারবে না। তার দুটো কারণ, একটা হচ্ছে যে মাল্টি ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের অ্যাট্রাকশনটা অনেক বেশি। 2 নম্বর হচ্ছে যে যদি এক্ষেত্রেও আমরা দেখি, সেক্ষেত্রে হচ্ছে এখানে দুটো নিউক্লিয়াস ইলেকট্রন অ্যাট্রাকশন রয়েছে, কিন্তু একটাই ইলেকট্রন ইলেকট্রন রিপালশন রয়েছে, ঠিক আছে? ফলে এ যত এগোবে, মানে আর ভ্যালুটাকে যত ছোট করব, তত সেটা ডিক্রিজ করতে থাকবে, স্টেডি ডিক্রিজ হবে না। যদি অপোজিং ফ্যাক্টরটা না থাকতো তাহলে স্টেডি ডিক্রিজ হতো, ঠিক আছে? হ্যাঁ, মানে একদম তুই মোটামুটি একটা ইয়ের মতো পেতি আর কি, ঠিক আছে? মানে 1/r² যেরকম গ্রাফ হবে, সেরকম গ্রাফ পাওয়ার কথা, ঠিক আছে? কিন্তু আমরা এখানে সেটা পাই না, ঠিক আছে? আমরা একটুখানি স্কিউড গ্রাফ পাই, ঠিক আছে, ডিউ টু দিস ফ্যাক্টর। এই করতে 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 একটা সময় সেটা স্ট্যাগনেন্ট হয়ে যাবে, অর্থাৎ এর পরে আর তুই ডিস্টেন্স যদি এই ছবিটা একবারে এঁকে দিই, এরকম একটা ছবি হবে, ঠিক যেটা আছে? নিজে সমান হবে সেটা নিজে থামবে। হ্যাঁ, মানে এইখানে যেতে 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 কমছে কমছে, প্রথম দিকে অতটা কমছে না, তারপরে স্টেডিলি কমতে শুরু করলো, মানে মানে একদম ঝপ করে জায়গাটা কমতে শুরু করলো, কমতে গিয়ে একটা পজিশনে গিয়ে যাবে। তারপর থেকে তুই যদি ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্সটাকে কমাস, হুম। তাহলে এই এই ফ্যাক্টরটা আস্তে আস্তে খুব বেড়ে যাবে এবং এইটাও অ্যাক্টিভেট হতে শুরু করবে। তাহলে তার চেয়েও ছোট যদি তুই করিস, তাহলেও এনার্জিটা আবার বাড়তে শুরু করবে, পোটেনশিয়াল এনার্জিটা। তার মানে এই লাইনটা ক্রস করা মানে হচ্ছে বল দুটো আবার আইসোলেটেড হয়ে যাবে। কারণ আমরা জানি যে এইটা হচ্ছে জিরো ভ্যালু, জিরো ভ্যালুতে কোথায় গিয়ে পৌঁছায়, ইনফাইনাইটে। ফলে যদিও এই দিকে জিরো ক্রস করে যায়, তাহলেও কিন্তু বন্ডটা ব্রেক করে যাবে। আমাকে ফোন করছে কেন? কেন, তোর কি দরকার শুনি? হ্যাঁ, কেন? 21 তারিখ কাজ থাকবে, আমার বাড়িতে পুজোর জন্য ঘরদোর পরিষ্কার হ্যান ত্যান এসব তো চলছেই, ফলে এসব থাকবে। কেন, তোর কি দরকার শুনি, সেটা বল না। কোন সিনেমা? হুম, সেটা কোথায়, ব্যারাকপুরে? আচ্ছা, তো বাবা, অশোকনগর নাকি? আমি সিনেমা দেখতে যাবো? কোথায় অশোকনগর? কাছে কোথায়, অনেকগুলো দিয়ে। আরে তোর ছুটি চলছে, তুই দেখে আয় না। তোর আমাকে কেন নিয়ে যেতে হবে? হুম, পুজো 23, 23:30 থেকে শুরু করে 27 না 28 অব্দি। 26 মনে হয়। আরে যেরম হয় দুর্গাপূজা, আমি এখন পড়াচ্ছি আকাশদেরকে। আরে ঠিক আছে, তুই গল্প করতে শুরু করে দিই, আমি কি জানি। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আম, এই লুচি হয়েছে, যদি, হ্যাঁ হ্যাঁ, লুচি। কি বলছিস? না না না, কিছু নেই। ওই নধরের ভেলা এসছে না যেতে। হ্যাঁ, এ খালি আমাকে বলে এখানে যাবে ওখানে যাবে। তা তোমার সাথে তো ভালো গল্প গুজব পরে দেখি, মানে শুনি আমি। সুযোগ করে মানে
মুশকিল হচ্ছে যে অনেক কিছু জিজ্ঞেস করে, ঠিক আছে সেটা ভালো, কিন্তু সেই জিজ্ঞেসটা মানে আমি যতক্ষণ বলছি সে শুনে নিলে ঠিক আছে, কিন্তু সেটা নিয়ে যে খানিক পড়া বা এটা সেটা এখনো দেখিনি। এবার এখন এখন খানিক বলেছে যে করবে, ঠিক আছে। এবার ওই আর কি যে আমাকেও বলছিল, ওইখানে আমাকেও বলছিল কি বলছিল। যে মানে যেহেতু আমার ওই বই পড়ার অভ্যেসটা রয়েছে, ওর এটা বেশ ভাল লাগে। তো ও বলছে যে হ্যাঁ, আমাকে একটু বইয়ের অভ্যাসটা ধরতে হবে, আমি একটু বেশি বেশি বই পড়বো, বেশি হ্যাঁ, ফোন ঘাটা হয়ে যায় আমার, সব বলছে। এটাও আজকে থেকে না, মানে লাস্ট মানে যবে থেকে ও আমার সাথে কথা বলে তবে থেকেও বলে আসছে যে হ্যাঁ বই পড়ার অভ্যাস করতে হবে, অভ্যাস অভ্যাস করতে হবে। কিন্তু অভ্যেস আর হয় না। কি কিছু বলছিস, এরকম চেপতে চুপতে দিয়েছিস। হ্যাঁ, করতে বলেন একটু লুচি। ঠিক আছে ঠিক আছে, যা পালা যা। তো হ্যাঁ, এবার ওইটা হচ্ছে সমস্যা, ঠিক আছে। এবার আমাকে কেউ জিজ্ঞেস করলে পরে আমি যদি সে বিষয়ে জানি, আমি তাকে না বলতে মানে একটু কুণ্ঠাই বোধ করি আর কি, ঠিক আছে। তো সেই জন্য অনেক কথা বলা হয়ে যায়, এবং বলে বুঝতে পারি যে খুব কিছু কাজের কাজ যে হচ্ছে তা নয়, ঠিক আছে। মানে ওর শুনতে ভালো লাগে, শুনছে, ঠিক আছে, বুঝলাম। এটা 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 আমি খানিক বুঝতে পারতাম তোমার মুখ চোখ দেখে, মানে ক্লাসেও, তোমার ক্লাসেও, কোন আমার কোন ক্লাসে? তোমার যে ক্লাসে আমি যেতাম, মানে একদম অফলাইনে, তোমার বাড়িতে যাবে যাবে ও গেছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। কি বুঝতে পারছি। আমি মনে মনে হেবি হাসতাম, আমি বলছি এই রে, এবার কৌশিকদের একটুখানি বিরক্ত হয়েছে, কিরম ভাবে না, কথা বলবে কে জানে। আমি 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 বিরক্ত হই না। মূল যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমি যখন কোনো কিছু বলি বা ইয়ে করি না, সবসময় মাথায় একটা অ্যাসেসমেন্ট চলতে শুরু করে যে এখানে কতটা বলা দরকার, কতটা বলা দরকার না। এই অ্যাসেসমেন্টটা করার কোনো দরকার পড়তো না। দরকার পড়েছে এই কারণেই যে ওই আর কি, মানুষ যেভাবে গড়ে ওঠে বা বেড়ে ওঠে তার তো একটা ছাপ থেকে যায় তার শরীরের মধ্যে। তো আমি যেভাবে বেড়ে উঠেছি সেখানে হচ্ছে যে মানে মানে আমি কিছু বলছি বা এ কিছু, এটা যে খুব ওয়েলকাম ব্যাপার নয়, ঠিক আছে। যে তো এবার যেহেতু ওয়েলকাম ব্যাপার নয়, সবসময় একটা চেকস অ্যান্ড ব্যালেন্স মাথায় ছোট থেকেই চলতে, যে এই বাড়তি কথা বলা যাচ্ছে না, তো বাড়তি কথা বলা যাচ্ছে না। তো সেই অ্যাসেসমেন্টটা এখনো করি। হ্যাঁ, যে ইভেন এখন আমি তোর সাথে যেটা বলছি, আমার মাথায় কনস্ট্যান্ট প্রসেসিং চলছে যে কোথায় গিয়ে গল্পটাকে থামাবো, ঠিক আছে, কোথায় গিয়ে গল্পটাকে থামাবো। এবার মুশকিলটা হচ্ছে যে যখন এরকম অনেকগুলো সাইন থাকে যে আমি অনেকগুলো জিনিস ইনফরমেশন অলরেডি ওকে দিয়েছি, কিন্তু সে সেখানে দাঁড়িয়ে প্রসেস করছে না, এটাকে প্রসেস করার চেষ্টা করছে না। এবার সেইখানে দাঁড়িয়ে তখন অনেক সময় যেটা হয় যে কথা বলতে বলতে মাথা ফট করে একটা ফলস অ্যাসেসমেন্ট জেগে ওঠে যে এ, এসব ভালো খিল্লতা হচ্ছে, এসব বাদ দাও, ঠিক মানে এরকম একটা ব্যাপার চলে আসে। তখন খানিকটা রিল্যাক্স হয়ে যাবে, ঠিক আছে। বিরক্ত হওয়ার ব্যাপার না, ব্যাপারটা ওইটাই, এবং ওটা খানিক আমি এড়িয়ে যাওয়ারই চেষ্টা করি যেন ঠিক আছে তাও আচ্ছা বলি, একটু কমিয়ে বললেও বলি, ঠিক আছে। তো ওইটা হচ্ছে ব্যাপার। তো ওকে আমি বারংবার ওকে বলেছি যে ঠিক আছে, মানে তোর কাছে অপশন আছে তোকে বলে দেওয়ার জন্য, বুঝিয়ে দেওয়ার জন্য, কিন্তু তুই এটা একটু নিজে নিজের ভার্সন রেডি কর আর কি, ঠিক আছে। মানে না হলে মুশকিল আর কি, ঠিক আছে। মানে ওর এমন নয় কিন্তু কোনো কিছু, হচ্ছে একটা সিনেমা বা সাহিত্য নিয়ে একে যদি তুই খুব পুশ করিস, ও ভাবতে পারে না তা নয়, কিন্তু ভাবতে পারছে, বলছে, কিন্তু শুরুতেও ভাববে না, ঠিক আছে। শুরুতেও যেটা বলবে, ও যদি একটা সিনেমা রিভিউ যদি বলে, সেই সিনেমা রিভিউটা মোস্টলি ও 5 জনের কথাটাই রিপিট করছে। তার তো সমস্যা নেই, যত বেশি পড়বি, যত বেশি অন্য লোকের জিনিস জানবি, ততই তুই জ্ঞানী হতে পারবি, সে কোনো সন্দেহ নেই। কিন্তু তুই চর্বিতে চর্বণ বলাতে সন্দেহ আছে, কোট করাতে মানে গন্ডগোল আছে। যে আমি ওইটা ওখানে শুনেছি, আমি ওটা ওখানে বলে দিলাম না, মানে নিজের রিয়েলাইজেশন থাকাটা খুব জরুরি। যাক গে, বাদ দে। তবে ওই আর কি, আশা করি এখন খানিকটা বদলাবে, ঠিক আছে। হলেই ভালো, ঠিক আছে। তো যাই হোক, যেটা ব্যাপার সেটা হচ্ছে এটা। ইন এনিওয়ে, যদি আমি এই রেঞ্জটার বাইরে ডিস্টেন্সটাকে আমি আরো কমায় রাখতে থাকবে, খুব কমিয়ে দিলে পরে একটা সময় আসবে যখন এটা এই জিরো লেভেলটা ক্রস করে যাবে, দ্যাট মিনস বন্ডটা ব্রেক করে যাবে, ঠিক আছে। তো এই যে রেঞ্জটা, এই যে যে পার্টিকুলার আর ভ্যালুটা আছে, এটা বিভিন্ন বন্ডের ক্ষেত্রে বিভিন্ন রকম হবে। এটাকে আমরা বলি হচ্ছে ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম বন্ড অ্যাঙ্গেল, ঠিক আছে, সরি বন্ড লেন্থ।
কেন ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ বলা হয়? তার কারণ হচ্ছে যে যেহেতু এখানে দুটো অপোজিং ফ্যাক্টর আছে, অনেকটা পেন্ডুলামের মতো কেসটা। এবং সত্যি একটা কেমিক্যাল বন্ডকে একটা পেন্ডুলামের সঙ্গেই তুলনা করা হয়, মানে খুব সিম্পলি বলতে গেলে একটা সিম্পল হারমোনিক মোশন অসিলেটরের সাথে তুলনা করা হয়, যদিও অ্যাকুরেটলি সিম্পল হারমোনিক অসিলেটর নয়। মানে একটা পেন্ডুলামের ক্ষেত্রে কি হয়, পেন্ডুলামকে তুই যখন এখান থেকে ছাড়বি, ও যখন এই পজিশনে পৌঁছবে, হিসাব মতো এটাই হচ্ছে সবচেয়ে বেনিফিটেড পজিশন, কিন্তু ও যখন এখানে পৌঁছাবে ওর মোমেন্টামটা এদিকে ওকে নিয়ে চলে যাবে পুশ করে খানিকটা, ঠিক আছে? এই করে যখন আবারও এইখানে গিয়ে পৌঁছাবে, তখন দেখবে যে ও এখানে দাঁড়াতে পারছে না, গ্র্যাভিটি ওকে এইদিকে টানছে, সো পেন্ডুলামটা মুভ করতে থাকবে। বন্ডিং মানে বন্ডগুলো তাই, যে এনার্জি স্টেবিলাইজ হতে হতে তো এখানে গিয়ে পৌঁছলো, ও আরেকটু এগোনোর চেষ্টা করবে বেটার স্টেবিলিটির জন্য, এগোবে, গিয়ে দেখবে যে না এত ঝামেলার কেস, তাহলে আবার রিল্যাক্স করবে। ওই জন্যই বন্ডটা বেসিক্যালি একটা পার্টিকুলার, ধর এবি একটা বন্ড, একটা পার্টিকুলার বন্ড লেন্থের অ্যারাউন্ডে সে ফ্লাকচুয়েট করতে থাকে। তো এই যে পার্টিকুলার বন্ড লেন্থটা, এইটাকে বলা হয় হচ্ছে ইকুইলিব্রিয়াম বন্ড ডিসটেন্স, ঠিক আছে? ইকুইলিব্রিয়াম বন্ড ডিসটেন্স বা বন্ড লেন্থ, যাই বল না, ঠিক আছে? হ্যাঁ, তো এবং এই যে পোটেনশিয়াল কার্ভটা, এই পোটেনশিয়াল কার্ভের ইকুয়েশনও আছে, আমি সেই কমপ্লেক্সিটিতে যাচ্ছি না। এইটার নাম হচ্ছে লিওনার্ড 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 জোনস পোটেনশিয়াল, ঠিক আছে? মোটামুটি একটা কেমিক্যাল বন্ডকে এই ধরনের পোটেনশিয়াল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে? তো এটা গেল ভ্যালেন্স বন্ডের গল্প। এবং খেয়াল করে দেখ যে ভ্যালেন্স বন্ড আরো বেশি কমপ্লেক্স হতে থাকবে যখন তুই মাল্টি ইলেকট্রন সিস্টেম ঢোকাবি, আর ঠিক আছে? তো আচ্ছা, এখান থেকে এখানে একটা ছোট প্রশ্ন করবো। বল 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 বল। বলছি যে ধরো যে কোনো ধরনের বিক্রিয়া, মানে সেটা তো মানে দুটো পরমাণু বা দুটো অণু বা বড় কোনো অণু, তাদের মধ্যে বন্ডিং হচ্ছে কোথাও একটা। তো আমি হ্যাঁ বলছি এই বন্ড হওয়ার জন্য কি এই মানে ওভারঅল যে ফোর্সটা, সেটা কি আকর্ষণ বল হওয়াটা জরুরি? মানে আমি বলছি ধরো সিস্টেমটাতে হ্যাঁ আকর্ষণ বলের প্রভাবটা বেশি রাখতে হবে, তবেই বন্ডটা হবে। এটা কি সত্য কথা? হ্যাঁ একদম। তার কারণ হচ্ছে যে আকর্ষণ বল না থাকলে পরে ওর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা নেগেটিভ হবে না। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা যদি মানে সরি ফার্স্ট মানে হ্যাঁ মানে উল্টো করে যেভাবেই ভাব না কেন, আমি বলছি যে এইটা তুই আকর্ষণ বল বলতে বলছিস, মানে ফোর্স ইজ ইকুয়াল টু, আমি কি বললাম যে ডিইউ ডিএক্স, ঠিক আছে? এটা তাই না? হুম। এবার যদি আকর্ষণ বলটা হুম আকর্ষণ বলটা যদি অ্যাট্রাকটিভ হয়, ঠিক আছে? অ্যাট্রাকটিভ আকর্ষণ বলকে আমরা নেগেটিভ দিয়ে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে? তো নেগেটিভ হলে পরে খেয়াল করে দেখ এর ডিউটা কি হবে, এর একটা অলরেডি নেগেটিভ আছে, তার মানে ইউটা পজিটিভ হবে। তার মানে সিস্টেমটা এনার্জি রিলিজ করবে, এবং আমরা জানি যে সিস্টেম এনার্জি রিলিজ করে সেই সিস্টেম স্টেবিলাইজ হয়। মানে বুঝতে বন্ড, আমি পারছিস? ওটাই বলতে যাচ্ছিলাম যে বন্ড করার পেছনে একটা পরমাণু বা একটা অণুর তো উদ্দেশ্য ওটাই থাকে যে সে চেষ্টা করছে রিলিজ তখনই করবে যখন যে যে বলটা কার্যকরী বল তার সপক্ষে কাজটা হচ্ছে। তো এখানে আকর্ষণ বলটা ওর জন্য হ্যাঁ বেশি মানে বেশি খাটছে, আর তার অ্যাট্রাকটিভ পক্ষে কাজ হচ্ছে, অ্যাট্রাকটিভ সে ফোর্স, রিলিজ এটাই হচ্ছে। অ্যাট্রাকটিভ ফোর্স। হুম। হ্যাঁ হ্যাঁ তো এবার আমি এর পরে প্রশ্নে আসছি। তো আমি বলছি যে ধরো হ্যাঁ এটিপি বা এনএডিপি এই ধরনের মলিকুল গুলোর ক্ষেত্রে বন্ডিংটা তাহলে হচ্ছে কি করে, মানে বন্ডটা হচ্ছে কি করে? মানে বন্ধ হচ্ছে কি করে মানে? মানে আমাদের তো এটিপির ক্ষেত্রে ধরে নিই, আমি ধরো একটা এডিপি এবং একটা হ্যাঁ পিআই তাদের মধ্যে বন্ড হ্যাঁ ঘটাতে গেলে আমাদের বাইরে থেকে শক্তি দিতে হচ্ছে আলাদা করে। একদম তাদের একদম, কারণে সেই জন্যই শক্তিটা স্টোর হচ্ছে ওখানে। মানে আমি বলছি এই শক্তি স্টোর হচ্ছে, তার কারণ এখানে কোনো একটা বলের বিরুদ্ধে কাজ হচ্ছে, এবং সেই বলের হুম বিরুদ্ধে বিকর্ষণ বলের বিরুদ্ধে, এই ফসফেট ফসফেট গুলোর মধ্যে নেগেটিভ যে চার্জ গুলো থাকে তার বিরুদ্ধে আমি কাজ করছি। না 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 তো না না, তুই ওটা মিস করছিস। ওটা নয়, ওটা নয় অ্যাকচুয়ালি। মানে বেসিক্যালি এই যে কেন এটিপির মধ্যে ফসফেট ব্যাপারটা আসলে, এটা আমি তো আমারই মনে আছে তোকে একবার অর্গানিক পড়াতে গিয়ে বলেছিলাম, রিয়াকশনটা লিখেই দেখিয়েছিলাম, ঠিক আছে? বেসিক্যালি ফসফরাস অক্সিজেন এই বন্ডটার বন্ড এনার্জি খুব হাই, ঠিক আছে? বন্ড এনার্জি হাই, নেচার এমনি এমনি ফসফরাস কে চুজ করেনি। হ্যাঁ, ওই ওই লিঙ্কেজটা যদি ভেঙে দেখিস যে অ্যাডিনোসিন ডাইফসফেট, সরি ট্রাইফসফেট থেকে অ্যাডিনোসিন ডাইফসফেট হচ্ছে আর একটা ফসফেট বেরিয়ে যাচ্ছে,
এই সমস্ত রিয়াকশনটা নেট রেজাল্ট হচ্ছে একটা ফসফরাস অক্সিজেন বন্ড ব্রেক হচ্ছে। বোধহয় সম্ভবত একটা ফসফরাস অক্সিজেন ডবল বন্ড ব্রেক হয়, ঠিক আছে? তো এই যে বন্ডটা ব্রেক হচ্ছে, এই ফসফরাস অক্সিজেন বন্ডটা অনেক বেশি এনার্জি স্টোর করে। দ্যাট মিনস হোয়াট ইট মিনস যে একটা ফসফরাস অক্সিজেন বন্ড অনেক বেশি এনার্জি রিলিজ করে, ঠিক আছে? ফসফরাস মানে বন্ড এনার্জি টার্মটা একটু উল্টো করে বলা হয়। এই যে আমি বলছি ফসফরাস অক্সিজেনের বন্ড এনার্জি অনেক বেশি, দ্যাট মিনস যে এই বন্ডটা অলরেডি কতটা স্টেবিলাইজ, ঠিক আছে? সেটাই হচ্ছে বন্ড এনার্জি। মানে বুঝতে পারছি? মানে ফসফেট এবং অক্সিজেনের বন্ডটা ভেঙে বেশি পরিমাণ শক্তি রিলিজ হচ্ছে, তার মানে তো এই বন্ডটা খুব একটা স্টেবিলাইজ নয়, তার কারণ তো মানে আহ হ্যাঁ বেশি পরিমাণ শক্তি রিলিজ হচ্ছে কারণ না না না, তুই উল্টো ইউজ করছিস, ঠিক আছে? না মানে আমি বলছি যে আমাকে তো এই বন্ডটা হওয়ার জন্য আমি ধরো এডিপির একদম লাস্ট ফসফেট এবং আরেকটা ফসফেট আমি যুক্ত করছি, এদের মধ্যে হ্যাঁ, বন্ডটা হতে গেলে, এদের মধ্যে যদি বন্ডটা হতে এদের মধ্যে কি আকর্ষণ বলটা বেশি আছে? মানে ওভারঅল আমি বলছি সিস্টেমের ক্ষেত্রে আকর্ষণ বল কি বেশি আছে বিকর্ষণের থেকে? মানে এই কমপ্লেক্স সিস্টেমে কিন্তু শুধু আকর্ষণ বিকর্ষণ ভাবে তো বলে না। আমি বলছি ফসফরাস অক্সিজেন বন্ডটা বন্ড এনার্জি অনেক বেশি, এটা মানে হচ্ছে ফসফরাস অক্সিজেন বন্ডটাকে ব্রেক করতে অনেক বেশি এনার্জির দরকার হবে, ঠিক আছে? তাহলে তো একটা এটিপি তৈরি হলে মানে একটা এটিপি হ্যাঁ, তৈরি হলে তাহলে তো না অনেক না না, এনার্জি, ওইটা মিস অনেক করছি। এনার্জি। এটিপি, না 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 না, এই সেম প্রশ্নটা তুই তখনও করেছিলি, তা আমাকে পুরো রিয়াকশন লিখে দেখাতে হয়েছিল, ঠিক আছে? এটিপি স্ট্রাকচারটা আমার মনে নেই। এটিপি স্ট্রাকচার হচ্ছে এরকম কিছু একটা, দ্বারা আমি তোকে দেখাচ্ছি ব্যাপারটা। জিএস যখন করিয়েছি, এখানে নতুন একজন আছে, সেও জানতে পারবে, ঠিক আছে? মানে এখানে একটা তোর আমি কি তখন একটা অন্য প্রশ্ন করেছিলাম, এটা আমি তো অন্য জায়গা থেকে করছি মানে। হ্যাঁ তুই বলো। আমি বুঝতে পারছি তুই হয়তো ফাইনাল কোশ্চেনটা অন্য জায়গায় করবি, কিন্তু তুই এখন যে যে প্রশ্নটা করছিস সে প্রশ্নটা এরকম যে এটিপি যদি আমি বলি, এটিপি হচ্ছে এখানে একটা পিরিমিডিন বেস থাকে, ঠিক আছে? পিউরিন বা পিরিমিডিন বেস, ঠিক আছে? হ্যাঁ, ইউরাসিল টাইপের। তারপরে একটা সুগার ইউনিট থাকে, সুগার ইউনিট। এবং এই ও পি ডবল বন্ডেড ও, ও এইচ, ও পি ডবল বন্ডেড ও, ও পি ডবল বন্ডেড ও, ও এইচ, ও এইচ, ও এইচ। তিনটে ফসফেট হলো তো? হ্যাঁ। তো দিজ আর দ্য ফসফেট গ্রুপ, ঠিক আছে? ফসফেট, ঠিক আছে? তো একই, এখানে নাইট্রোজেন বেস, ঠিক আছে? পিরিমিডিন না পিউরিন আমি ভুলে গেছি। নাইট্রোজেন বেস লিখে এন বেস, সুগার ইউনিট, সুগার ইউনিটে সিএইচ টু ডবল বন্ডেড, সরি সিঙ্গেল বন্ড ও, পি ডবল বন্ডেড ও, ও এইচ, ও পি ডবল বন্ডেড ও, ও এইচ, ও এইচ, ঠিক আছে? এটা এবার খেয়াল করে দেখ অ্যাকচুয়ালি কি ঘটেছে বলতো। মানে এটিপিতে কি ঘটেছে? হ্যাঁ, মানে এটিপিতে ঘটেছে এটিপি এই থেকে এডিপি হাইড্রোজেন মানে চেঞ্জটাতে কি ঘটেছে? মানে এই যে একদম ডান দিকের যে অক্সিজেনের সাথে যে হাইড্রোজেনটা আছে, সেই অক্সিজেন হাইড্রোজেন বন্ডটা ব্রেক করে ফসফেট অক্সিজেন বন্ডটা গঠিত হয়েছে। মানে আমরা এখান থেকে যেটা দেখে বুঝতে পারছি, তা এই তানিশা কিছু বলছিস না কেন? এইটা, এই বন্ডটা ভেঙেছে। ভেঙেছে তো, আমি তো এডিপি থেকে এটিপি যেটা বলছি তাই জন্য। হ্যাঁ, এবার এটা কি করে ভেঙেছে, মানে অ্যাকচুয়াল সিস্টেমে এই ওইচ গুলো ওইচ হিসেবে থাকে না, মাইনাস হিসেবে থাকে, ঠিক আছে? হ্যাঁ, তো এই বন্ডটা এখানে পড়েছে, এইটা এখানে ও মাইনাস হয়ে গেছে, ঠিক আছে? এরকম একটা ব্যাপার হয়েছে। খেয়াল করে দেখ তাহলে তুই হচ্ছে দেখি।
পি ডবল বন্ডের এ ও এইচ, এটাও অ্যাকচুয়ালি ওইচ হিসেবে থাকবে না, ও মাইনাস হিসেবে থাকবে, এটা ইম্পর্টেন্ট না খুব একটা। পি ডবল বন্ডের এ, এখানে এই বন্ডটা ভেঙে যাচ্ছে, ঠিক আছে? ঠিক লিখলাম না ভুল লিখলাম? ঠিকই তো আছে। 4 5 4 1 2 3 4 5 বোধহয় কিছু একটা ভুল লিখেছি আমার মনে হচ্ছে, ভুল ভুল কিছু একটা খন্ড পাচ্ছি। পি পি ডবল বন্ডের ও, ঠিক আছে লিখলাম। কিন্তু একটা ক্রুশিয়াল পয়েন্ট মিস করছি, যেটা আমি দেখি একটু ভাবতে দেখছি। ডবল বন্ড হবে এটা ওই, সুগারটাকে এখানে অ্যাটাক করবে, এটা গিয়ে আলটিমেটলি খুলে যাবে ও মাইনাস। ওই ওয়াটার মলিকুলটা অ্যাটাক করবে বা সুগার যে কেউ একটা অ্যাটাক করবে, প্রোটনটা খাবে, ডবল বন্ড গিয়ে ওখানে ও মাইনাস থেকে ডবল বন্ড হয়ে পড়লো, পি ওখানে পি ডবল বন্ড তৈরি হবে। ইয়াপ, হ্যাঁ ঠিক আছে। ঠিকই আছে। বেসিক্যালি আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি কি হচ্ছে। আমি যেটা মিস করেছিলাম সেটা হচ্ছে যে এখানে প্রথমে এখানে ওইচ থাকুক বা মাইনাস থাকুক, ডাজেন্ট ম্যাটার, যদি ওইচও ধরি তাহলে এই প্রোটনটাকে কেউ একটা খাবে, কোন একটা সুগার ইউনিট মূলত খায় আর কি, ঠিক আছে? দেন সেটা খাওয়ার পর এই এইখানে যে ওইচ বন্ডটা থাকবে বা মাইনাস হিসেবে ভাবতে পারিস, সেটা এখানে গিয়ে পড়বে, আর এই বন্ডটা রিল্যাক্স করে যাবে এর মধ্যে, তারপর ওই ইউনিটটা ওই ইউনিটের মতো থাকবে। এবার এখানে নেট হলো কি খেয়াল করে দেখ, যে পি ও মাইনাস থেকে যদি আমি ভাবি ডবল বন্ডেড ও, এটা ও, তাহলে খেয়াল করে দেখ একটা, এটাতে দিয়ে কিছু হচ্ছে না, তাহলে একটা পি ডবল বন্ডেড ও তৈরি হচ্ছে এট দ্য কস্ট অফ একটা পি সিঙ্গেল বন্ডেড ও, তাই না? হুম হুম হ্যাঁ। এখন পি ডবল বন্ডেড ও এর বন্ড এনার্জি কত? এর বন্ড এনার্জি হচ্ছে মোটামুটি মানে 600 কিলো জুল পার মোলের কাছাকাছি, ঠিক আছে? আর একটা পি সিঙ্গেল বন্ডের এর বন্ড এনার্জি কত? 360 কিলো জুল। আমি আপার লিমিটটা লিখলাম, এটা একটা রেঞ্জের মতো ব্যাপার হয়, দুটোরই আপার লিমিট লিখলাম, ঠিক আছে? আচ্ছা, বন্ড এনার্জি বললে ওই বন্ডটাকে ভাঙতে কত টাকা এনার্জি লাগে, না বন্ডটা ভাঙলে কতটা এনার্জি বেরোবে? বন্ডটাকে ভাঙতে কতটা এনার্জি লাগবে, ঠিক আছে? আচ্ছা মানে আচ্ছা। যার এইভাবে মনে রাখবি যে বন্ডের বন্ড এনার্জি বেশি, সেই বন্ড তত স্টেবল। হুম 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 বোঝা গেল? হুম যেহেতু হুম এটাকে এনথালপি চেঞ্জ হিসেবে দেখে, তো ওই জন্য এরকম ভাবে বলা হয়, ঠিক আছে? হুম, তো ঠিক আছে এবার বল। চিন্তা চিন্তা করে দেখ, যে তার মানে এখানে এই একটা পিও বন্ড ভাঙলো, যেটা তো প্রাইমারি ইনটিউশনে মনে হচ্ছিল, ঠিকই পিও বন্ড ভাঙলো, কিন্তু সেটা পিও সিঙ্গেল বন্ড, তার মানে 360 কিলোজুল এনার্জি তোকে দিতে হয়েছে এই বন্ডটা ভাঙার জন্য।
তার কস্টে তুই প্রায় 600 কিলোজুল পেয়েছিস। বুঝতে পারছি? হুম। হ্যাঁ। অ্যাট দ্য সেম টাইম, নট অনলি দিস, এইটা দেখলে হবে না। থার্মোডিনামিক্স পড়েছিস শান্তনুর কাছে, ঠিক আছে? থার্মোডিনামিক্সে এনার্জি শেষ কথা বলে না, মানে অ্যাটলিস্ট আমরা যে এনার্জির কথা বলছি, এই যে বন্ড এনার্জি বলে যেটাকে বলছি, সেটা হচ্ছে বন্ড এনথ্যালপি। অ্যাকচুয়ালি বন্ড এনথ্যালপি। হুম। এখন এই বন্ড এনথ্যালপি মানে হচ্ছে ডেল্টা এইচ একটা রিয়াকশনে, ঠিক আছে? কিন্তু এই ডেল্টা এইচ রিয়াকশনের ডাইরেকশন সম্পর্কে কথা বলতে পারে না। যদি পারতো তাহলে আমরা ডেল্টা এইচ দিয়েই খুশি থাকতাম। হ্যাঁ, কিন্তু ডেল্টা এইচ ফাইনাল কথা বলতে পারে না। ফাইনাল কথা কে বলে? ডেল্টা জি। ঠিক আছে? অর্থাৎ ডেল্টা এইচ, তার মানে তুই খেয়াল করে দেখ যে যদি ডেল্টা এইচ আমাকে রিয়াকশনের ডাইরেকশন বলতে পারতো, এটা একটু প্রবলেম থার্মোডাইনামিক্সে, যে ডেল্টা এইচ যদি আমাকে রিয়াকশনের ডাইরেকশন বলতে পারতো, তাহলে পৃথিবীতে কোনো এন্ডোথার্মিক রিয়াকশন, না সরি, এক্সোথার্মিক রিয়াকশন হতোই না, তাই না? এক্সোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে কি হয়, যে এটা যদি রিয়াক্ট্যান্ট হয়, এটা রিয়াক্ট্যান্ট, এখানে আছে প্রোডাক্ট, তাহলে রিয়াক্ট্যান্টের থেকে প্রোডাক্টে এনার্জি কম, তাই রিয়াক্ট্যান্ট প্রোডাক্টে চলে যাবে, ঠিক আছে, এনার্জি রিলিজ করবে, তাই তো? এটা সরি, এটা তো এক্সোথার্মিক রিয়াকশন। তাহলে পৃথিবীতে কোনো এন্ডোথার্মিক রিয়াকশন হতো না। বুঝতে পারছিস কি বলছি আমি? হুম হুম হুম। হুম। মানে তুই বলছিস যে কেন হতো না, আমি এখানে রিয়াক্ট্যান্ট থেকে এনার্জি দিয়ে উপরে তুলে দেবো। তুই তুলে দে, যেই মুহূর্তে তুই এনার্জি সোর্সটাকে সরিয়ে নিবি, ও আমার রিয়াকশন ব্যাক করবে। হ্যাঁ, হুম হুম তাই হতো তো। কিন্তু তা হুম। তো হয় না। কেন তা হয় না? তার কারণ হচ্ছে যে ডেল্টা ইজ নট অ্যাক্টিভেশন দ্য এনার্জি। অ্যাক্টিভেশনের যে ইয়েটা কোথায়, মানে সেটা আসছে কোথা থেকে? সেটা আসছে এই তাকে ফ্যাক্টরটা থেকে। বনটা ভাঙতে যে পরিমাণ শক্তি লাগে সেই পরিমাণ শক্তি যদি অ্যাভেলেবেল থাকে তো ভাঙবে, নাহলে ভাঙবে না। না না না, অ্যাক্টিভেশন এনার্জি মানে কিন্তু তা নয় অ্যাকচুয়ালি, ঠিক আছে? মানে ওটা তো বন্ড সেই ভাঙার যে, ট্রানজিশন স্টেট থেকে। হ্যাঁ আমি বলছি তার বেসিসটা লুকিয়ে আছে এই টার্মটাতে, এনট্রপি ফ্যাক্টরটাতে। বোঝা যাচ্ছে? এনট্রপি ফ্যাক্টরটাতে। আচ্ছা তাহলে মানে আমার প্রশ্নটা ওখান থেকে আসতো তাহলে, যে তাহলে মানে এটিপিটা তাহলে তৈরি হবে কেন যদি বন্ড তৈরির আমার মূল আহ লক্ষ্যটা থাকে আমার শক্তি, মানে আমার যতটা পারা নিজের মধ্যে জমে থাকা পোটেনশিয়াল এনার্জিটা বের করে দেওয়া। তাহলে এটিপির হ্যাঁ, ক্ষেত্রে তো সেটা হচ্ছে না, এটিপির ক্ষেত্রে আমাদের পোটেনশিয়াল এনার্জিটা জমছে বেশি পরিমাণে। তাহলে এই বন্ডটা তাহলে মানে কেন এক্সিস্ট করে ইউনিভার্সে এরকম টাইপের বন্ড? তার আমার কারণ তুই, মূল প্রশ্ন ছিল আবারও তো তো। বলছি, এই যে এইটাই তো বললাম আমি, যে তুই যে যুক্তিতে চলছিস সেখানে তুই শুধু বন্ড এনথালপিটাকেই তুই ধার্তব্যের নিচে নিয়ে একটা রিয়াকশনের ডাইরেকশন বলার চেষ্টা করছিস। তাহলে পৃথিবীর কোনো এক্সোথার্মিক রিয়াকশন, সরি এন্ডোথার্মিক রিয়াকশনই হওয়ার কথা নয়, মানে স্বতঃস্ফূর্ত ভাবে হওয়ার কথা নয়। যদি রিয়াক্ট্যান্ট আর আচ্ছা। প্রোডাক্টে, তুই কি বলছিস? তুই বলছিস যে রিয়াক্ট্যান্টের এনার্জি কম, প্রোডাক্টের এনার্জি বেশি, তাহলে কেন প্রোডাক্টে দাঁড়াবে? ঠিকই কথা, দাঁড়াবে না। দাঁড়ায় কেন? কারণ আমরা জানি এরকম স্টেটলি যায় না। এই ফ্রি এনার্জিটা নেগেটিভ হলে রিয়াকশন হবে, ঠিক আছে? তার তাহলে মানে তাহলে কি? তো মানে এটা তাহলে এটা তাহলে বলা ভুল হবে নাকি যে ধরো বন্ড তৈরি করার একমাত্র লক্ষ্য নিজের পোটেনশিয়াল এনার্জি কমানো নয়, মানে এর এর অন্য মানে অন্যথাও থাকতে পারে, যেটা এই রিয়াকশনের ক্ষেত্রে হচ্ছে চাপ গাই না বিক্রিয়াতে। না 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 না, বন্ড তৈরি করার একমাত্র উদ্দেশ্য সিস্টেমটাকে এনার্জেটিক্যালি লোয়ার করা। এবার সেই এনার্জিটা কোন এনার্জি, সেটা আসল কথা। এই যোগ বিয়োগ হলে পরে সেই যাদের মধ্যে যোগ বিয়োগ করছি তাদেরও ডাইমেনশন সেম হতে হয়। তাহলে খেয়াল করে দেখ, ডেল্টা জি, ডেল্টা এইচ, টি ডেল্টা এস, এই প্রত্যেক কটাই আসলে এনার্জি, তাই না? ডেল্টা এইচ যদি এনার্জি হয়, তাহলে ডেল্টা এইচ এর সঙ্গে তুই টি ডেল্টা এস যোগ বিয়োগ করছিস, তখন টি ডেল্টা এস ও এনার্জি। আবার
এই এনার্জি যোগ বিয়োগ করে তুই যে রেজাল্টটা পাবি সেটা একটা এনার্জি টার্ম হবে, এদিকে ডেল্টা জি টাও এনার্জি, এবং সেটাকে বলাই হয় ডেল্টা জি এর নামটা কি বল? মনে নেই, ডেল্টা জি পড়েছিলাম নাকি ডেল্টা জি? এই ডেল্টা জি পড়িস না, এইচএস পাস করে গেছিস আবার এখনো থার্মোডাইনামিক্স পড়লি? গিবস ফ্রি এনার্জি জানিস জানিস? এই থার্মোডাইনামিক্স মানে সানুদার কাছে যে থার্মোডাইনামিক্সটা পড়ছি সেখানে সম্ভবত পড়িনি আমি এটা, সম্ভবত। হ্যাঁ, আসলেও আছে। ফার্স্ট ল অফ হ্যাঁ, সেই কারণেই বলছি আমি, হ্যাঁ। কিন্তু এইচএসে ছিল, ঠিক আছে, এইচএসে এই এর উপর অঙ্কও করেছিস তোরা, মানে ডেল্টা জি ইকুয়াল টু ডেল্টা এইচ মাইনাস থ্রি ডেল্টা এল, দেখবি যেহেতু এইচএসে সেকেন্ড ল ছিল, ঠিক আছে। আরে এইচএস এর থার্মোডাইনামিক্সটা তোমার কাছে পড়িনি না, মানে তো হয়ে যেত। আমার থেকে শান্তনু অনেক বেটার টিচার থার্মোডাইনামিক্স পড়ানোর ক্ষেত্রে, সে যাই ঠিক হোক, আছে। তোমাদের আমি কারো কাছে তো আমি পড়িনি দেখুন। আমি নিজেই ঠিক করে বুঝি না থার্মোডাইনামিক্স। যাই হোক, যেটা হচ্ছে যে উম, হ্যাঁ, এই প্রত্যেকটা এনার্জিটা, ফলে কেউ যদি বলে যে একটা বন্ড তৈরি করার আলটিমেট উদ্দেশ্য হচ্ছে সে এনার্জিটা মিনিমাইজ করতে চাইছে, স্টেবল হতে চাইছে, তাহলে সে ঠিক বলছে। প্রশ্নটা হচ্ছে যে তুমি কোন এনার্জিটাকে এনার্জি হচ্ছে যে ওই পার্টিকুলার গিভেন টেম্পারেচারে রিয়াক্ট, তবে রিয়াকশনটা স্বতঃস্ফূর্ত হবে, আদারওয়াইজ হবে না। বুঝতে আচ্ছা, পারলাম? তার মানে আমি বলতে চাইছি যে এটিপি তৈরি হলেও, হ্যাঁ। এই বন্ডটা হলেও কোনো এক ধরনের পোটেনশিয়াল এনার্জি রিলিজ করছে, হুম। মানে বল, করছে তো, এটিপি তাই তৈরি তাই হলো, তাই জিজ্ঞেস করছি আমি। এটিপি তৈরি হলো। এটিপি, হ্যাঁ। হ্যাঁ এটিপি তৈরি হলে, আমি বলছি এটিপি তৈরি হলে শক্তি হুম। যেমন জমছে, কারণ আমরা হুম। বিকর্ষণ বলে বিদ্যুতের কাজ করছি, কিন্তু কোনো এক প্রকারের শক্তি তার মানে রিলিজ তো করছে এই বিক্রিয়া হওয়ার ফলে। না না, কোন এক ধরনের শক্তি মানে আমারও তুই মিস করছিস যে গিবস ফ্রি এনার্জি অবশ্যই এটিপি যখন তৈরি হচ্ছে, মানে তোকে আরো উদাহরণ দিই, ধর এটা আমি ঠিক বুঝে উঠতে আমাদের, পারছি না, মানে আমি মেলাতে পারছি না। আমি একবার চেষ্টা করছি, ঠিক আছে, চেষ্টা করে আমরা একটুখানি ব্রেক নেবো, ঠিক আছে, মানে লিটারাল ব্রেক, আমি বাইরে যাবো। সেটা হচ্ছে যে আহ ধর পাহাড়ের ওপরে তুই জল ঢালবি, কি হবে? জল পড়বে আস্তে আস্তে, পাহাড় থেকে নিচের দিকে ঢালবে গড়িয়ে ওপর গড়িয়ে। থেকে নিচে পড়বে, আচ্ছা। তুই পাহাড়ের তলায় এক বালতি জল রেখে দিলি, সেটা কি পাহাড়ের ওপরে উঠে যাবে? না, উঠে না। তো আমাদের সবার বাড়িতে এখন কম বেশি ওই পাম্প আছে, না থাকলেও পাড়ায় ট্যাঙ্কি লাগানো আছে, সেই ট্যাঙ্কি থেকে জল সরবরাহ করে মিউনিসিপ্যালিটি, তাহলে ট্যাঙ্কিতে জলটা ওঠে কি করে? নিচ থেকে বল প্রয়োগ করা হয় তো উঠছে তারপর উপরে। পাম্প ইউজ করা হয়, তাই তো? পাম্প হুম, কোথা থেকে এনার্জিটা পেলো? কারোর কোনো একটা কাইনেটিক এনার্জি বা কারোর কোনো একটা কিছু একটা এনার্জি সোর্স থেকে ইলেকট্রিসিটি পেয়েছে থেকে, নিশ্চয়ই। ইলেকট্রিসিটি হ্যাঁ, থেকে, হ্যাঁ, তাই তো? ইলেকট্রিসিটি, আমরা হ্যাঁ। যে ইলেকট্রিসিটি ব্যবহার করি সেই ইলেকট্রিসিটি কিরকম ইলেকট্রিসিটি? কয়লা পুড়িয়ে, অর্থাৎ এই রিয়াকশনটা করে যে, এই রিয়াকশনটা করে আমরা যে এনার্জিটা পাই, কার্বন প্লাস অক্সিজেন, সেখান থেকে কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে, সিম্পল রিয়াকশন। অর্থাৎ তুই মানে বাড়ির একতলায় রাখা জল, মানে গ্রাউন্ড ফ্লোরে রাখা জল দুতলায় উঠবে না, বিকজ এই রিয়াকশনটার বা এই প্রসেসটার ডেল্টা জিটা পজিটিভ। কিন্তু তুই যদি এই রিয়াকশনটার সাথে আরেকটা রিয়াকশনকে কাপেল করে দিস, যেই রিয়াকশনটা ডেল্টা জি এতটা নেগেটিভ যে সে নিজে তো ঘটে স্বতঃস্ফূর্ত ভাবে বটেই, আবার এই দুজনকে কাপেল করলে পরে ও ডেল্টা জি পজিটিভটাকেও সে নেগেটিভ করে দিতে পারে, তাহলে ওই রিয়াকশনটা ঘটবে। বুঝতে পারলাম না পারলাম না? হ্যাঁ মানে বুঝলাম তো বটে, কিন্তু এই ডেল্টা জিপি এটা কি মানে আমি আমি দুটো জিনিস বুঝি বাবা, এক হচ্ছে পোটেনশিয়াল এনার্জি এখান থেকে রিলিজ করছে, এবার আমাকে তুমি বলো কোন পোটেনশিয়াল এনার্জি রিলিজ হচ্ছে। আমি ডেল্টা জিপি দিয়ে তুমি বাদ দাও এগুলো, আচ্ছা, আমি এটা পোটেনশিয়াল, বুঝতে আমি তো পারছি না। পোটেনশিয়াল এনার্জি দিয়েই বললাম ওই জন্য, মানে কেমিক্যাল সিস্টেমে যখন তুই ঢুকে যাবি পোটেনশিয়াল এনার্জি যখনই বলবে, তখনই তো বলতে হয় যে পোটেনশিয়াল এনার্জি ডিউ টু হোয়াট, ঠিক আছে। হ্যাঁ, তো সেই সেখানে ওই সাব ডিভিশন আমি গুলো হয়। আমি আমি তো সেটাই জিজ্ঞেস করছি যে এটিপি তৈরি হলে কি কোনো প্রকার পোটেনশিয়াল এনার্জি রিলিজ হচ্ছে, আমি সেটাই জিজ্ঞেস করছি। না যেমন না, জমছে তো তুই বটেই। এটিপি একা একা তৈরি হতে পারে না, কিন্তু এটিপি থেকে এডিপি স্বতঃস্ফূর্ত বিক্রিয়া, এইখানে ডিফারেন্সটা তুই বোঝার চেষ্টা কর। তুই একা একা ওটা চেপে আমি যেতে পারে না।
ওইটা আমি জানি, এডিপি তৈরিটা জানি, আমি এডিপি তৈরির কথা বলছি। না না, সেটাই তো বলছি যে এটিপি তৈরি হলে কিছু রিলিজ করে কি করে না, এটিপি রিয়াকশনটা একা একা হবেই না। আচ্ছা। মৃত মানুষের দেহে এটিপি ভেঙে এডিপি হতে পারে, কিন্তু নতুন এটিপি তৈরি হবে না। বুঝতে পারছি? হুম হুম। স্বতঃস্ফূর্ত বিক্রিয়া মানে স্পন্টেনিয়াস রিয়াকশন আর নন স্পন্টেনিয়াস রিয়াকশনের যে ডিফারেন্স, কাকে বলে স্পন্টেনিয়াস রিয়াকশন? যে সকল রিয়াকশন প্রকৃতিতে নিজে নিজেই ঘটে, এবং সেটা থার্মোডিনামিক্সকে যদি জিজ্ঞেস করা হয় যে কেন এই রিয়াকশনটা ঘটছে আর ওই রিয়াকশনটা ঘটছে না, ও বলবে যে না, গিবস ফ্রি এনার্জি বলে একটা ব্যাপার আছে, এই গিবস ফ্রি এনার্জির চেঞ্জটা যদি নেগেটিভ হয় তাহলে ওই রিয়াকশনটা স্বতঃস্ফূর্ত ভাবে ঘটবে। ঠিক আছে? আর যদি ওটা পজিটিভ হয় তাহলে ঘটবে না। তার মানে কি পৃথিবীর সকল গিবস ফ্রি এনার্জি যেগুলো পজিটিভ রিয়াকশন সেগুলো আমি পাবো না, করতে পারবো না? উত্তর হচ্ছে পারবে। যদি ওর সাথে তুমি আরেকটা রিয়াকশন কাপেল করিয়ে দাও, জুড়ে দাও, যার ডেল্টা জির ডিফারেন্সটা এতটা নেগেটিভ যে ওই পজিটিভটাকেও ম্যানেজ করে দিতে পারে। বুঝতে পারছি? ভারতবর্ষের আরো উদাহরণ দিচ্ছি, ভারতবর্ষের 80 কোটি মানুষকে ভারত সরকারকে রেশন দিতে হয়। আমি যদি ধরে নিই 80 কোটি মানুষের মধ্যে অ্যাটলিস্ট 40 কোটি মানুষও অ্যাকচুয়ালি রেশনের দরকার আছে, হ্যাঁ অবশ্যই কিছু লোক থাকবে যাদের হচ্ছে রেশনের দরকার নেই, কিন্তু স্কিমের জন্য ওটা পায় তারা। তাই বলছি যে অ্যাটলিস্ট 60 কোটি মানুষের রেশনের দরকার আছে, মানে রেশন ছাড়া তারা ঠিক করে সাস্টেন করে উঠতে পারবে না। অথচ ভারত এই মুহূর্তে পৃথিবীর 3য় বৃহত্তম ইকোনমি। এটা কি করে একই পেজে কি করে এটা দাঁড়াতে পারে? ভারতের 140 কোটি লোকের মধ্যে অর্ধেকের বেশি লোককে রেশন দিতে হচ্ছে, অথচ ভারত পৃথিবীর 3য় বৃহত্তম ইকোনমি, নাকি চতুর্থ ভুলে গেছি, যাই হোক 3য় বোধ হয় এখন। এই দুটো কি করে একসাথে লাইন হতে পারে? কখনোই লাইন হতে পারে যে সংখ্যায় কম হলে পরও এরকম কিছু লোক আছে যাদের কাছে হিউজ অ্যামাউন্ট অফ রিসোর্স আছে। তো এখানেও ব্যাপারটা এরকম যে একটা রিয়াকশনের ডেল্টা জি পজিটিভ মানে ও নিজে নিজে হবে না, তার মানে কি ওটা হবেই না? উত্তর হচ্ছে হবে, তুমি যদি আরেকটা রিয়াকশন ওর সাথে কাপেল করাতে পারো। তার মানে এটিপি, এখানে এমন একটা রিয়াকশন ঘটছে, যে রিয়াকশনের ফলে শক্তিটা বেরোচ্ছে, সেই শক্তিটা কাজে লাগিয়ে এডিপি তৈরি হচ্ছে, এরকম ভাবে ভাবে। এক্স্যাক্টলি, দ্যাট ইজ বার্নিং অফ গ্লুকোজ, দ্যাট ইজ বার্নিং অফ গ্লুকোজ, অ্যাজ সিম্পল অ্যাজ, যদি কিন্তু আমি খুব যদি সিম্পল। আচ্ছা, মানে আমি ওটাই জিজ্ঞেস করছি। তার মানে শুধুমাত্র আলাদা করে এটিপির প্রোডাকশনটা দেখলে হবে না, মানে এই রিয়াকশনটা দেখলে না হবে না, এর সাথে যুক্ত না, আরেকটা দেখলে রিয়াকশন হবে না। দেখতে হবে। হ্যাঁ, তুই এটিপি প্রোডাকশন দেখতেই পারিস, কিন্তু সেই রিয়াকশনটা স্বতঃস্ফূর্ত হবে না। হুম। হ্যাঁ, বুঝতে পেরেছি। মানে বেসিক স্কিলটা কি, যদি এখানে অনেকগুলো ব্যাপার থাকে, মেটাবলিজমের বেসিক স্কিলটা কি যেটা ছোটবেলায় পড়ানো হয়, যে বাবা তুমি, আমি তো একদিন বলেওছিলাম এই ক্লাসে যে গাছ হচ্ছে কার্বন ডাই অক্সাইডকে নিচ্ছে, জল নিচ্ছে, যে দুটো স্টেবল মলিকুল, এদের ভাঙার কথা নয় এমনি এমনি। তাহলে ভাঙতে আমার কি দরকার হবে? এনার্জি দরকার হবে। এনার্জি কে কোথা থেকে আসছে? এনার্জিটাকে ট্র্যাপ ইন করছে কি ক্লোরোফিল, সোলার এনার্জিকে ট্র্যাপ ইন করছে, করে দুটো স্টেবল মলিকুলকে ভেঙে তার থেকে লেস স্টেবল মলিকুল তৈরি করছে, গ্লুকোজ। ঠিক আছে? এই যে এই যে দুজনের স্টেবিলিটির যে গ্যাপটা, এই গ্যাপটা ফুলফিল করছে হচ্ছে সোলার এনার্জি। এবার এই গ্লুকোজ তুই খাচ্ছিস, আলটিমেটলি যে ফর্মে যা খাবার খেলে না কেন, গ্লুকোজকে আবার তুই অক্সিজেন শ্বাসের মাধ্যমে নিচ্ছিস, সেই শ্বাসের নেওয়া অক্সিজেন দিয়ে গ্লুকোজকে সিম্পলি পুড়িয়ে দিচ্ছিস। তাহলে গ্লুকোজকে পুরালে কি হবে? কার্বন গুলো কার্বন ডাই অক্সাইডে যাবে, হাইড্রোজেন গুলো জলে যাবে। ঠিক আছে? সেই জল তুই ইউরিনেট করে বের করছিস বা শ্বাসের মাধ্যমে বের করছিস, কার্বন ডাই অক্সাইডও শ্বাসের মাধ্যমে বের করছিস, মিটে গেল। মাঝখান থেকে কি হলো যে ওই গ্লুকোজ কে পুড়িয়ে তুই আবার স্টেবল মলিকুল তৈরি করলি। তার মানে এই রিয়াকশন গুলো খুব স্বতঃস্ফূর্ত। তার মানে তুই ওই যে এনার্জিটা সোলার এনার্জিতে ট্র্যাপ ইন হয়েছিল দুটো স্টেবল মলিকুলকে ভেঙে গ্লুকোজ তৈরি করার ক্ষেত্রে, তুই আবার গ্লুকোজকে পুড়িয়ে স্টেবল মলিকুলে ফিরিয়ে দিয়ে এই কেমিক্যাল এনার্জিটা ফেরত পেয়ে গেলি। এই এনার্জিটাই তুই খানিকটা ডিরেক্টলি ইউজ করবি, আর খানিকটা তুই জমিয়ে রাখবি এটিপি বানিয়ে। ঠিক আছে? বুঝতে হুম পারলাম? হুম হুম হুম। বেশ বেশ, আপাতত ছুটি। আমরা আম, কতক্ষণে মিট করছি? ধর 11টা তো বেজেই গেল। উম, হ্যাঁ হ্যাঁ, মানে একবারে খেয়ে দেই বস। ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ।
রিজন, হ্যাঁ। হুম। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা যদি এখানে দেখি যে কি হলো, খুলছে না। হুম। আমরা কি করেছি, আমরা প্রথমে সাইন এক্স কে প্লট করেছি, যদি এটা বন্ধ করে দিয়েছি এখন, সাইন এক্স, নর্মাল সাইন এক্স। তাহলে সাইন এক্স এর গ্রাফটা হচ্ছে এরকম, ঠিক আছে? তো সবাই জানি আমরা। এবার আমি তিনটে ডিফারেন্ট, আর সাইন এক্স প্লাস সিক্স, এই প্রত্যেকটাকে যদি আলাদা আলাদা করে গ্রাফ করিস, তুই দেখবি যে প্রত্যেক কটাই মানে সাইন কার্ভ দিচ্ছে, ঠিক আছে? সাইন এক্সটা তো আমি দিলাম, তো আমি যদি ডুপ্লিকেট ডুপ্লিকেট ধর, কি হচ্ছে, সাইন কত ছিল, 2x, সাইন এক্স প্লাস সিক্স। দেখ এটা বন্ধ করে দিই, প্রত্যেক কটাই কিন্তু দেখ সাইন কার্ভ, ঠিক আছে? প্রত্যেক কটাই সাইন কার্ভ। শুধু সাইন এক্স তো সাইন এক্স এর মতোই দেখতে হবে। তারপর একটা যে সাইন 2x, সেটাও একটা সাইন কার্ভ। তারপর একটা যেটা সাইন এক্স প্লাস সিক্স, সেটাও একটা সাইন কার্ভ। কিন্তু এইগুলোকে আমি যখন ডিফারেন্ট কম্বিনেশনে জয়েন করছি, অর্থাৎ সাইন এক্স প্লাস 3 sin x, এই 3 2 এগুলো হচ্ছে কোএফিসিয়েন্ট, ঠিক আছে? এতে যখন যোগ বিয়োগ করে যুক্ত করছি, তখন দেখ একটা আলাদা ফাংশন হলো। আবার সেম দেখ, তুই যদি এটাকে জাস্ট একটা সাইনটা চেঞ্জ করে দিস, এখানে আছে সাইন এক্স প্লাস 3 sin x প্লাস 2 sin x+6, আমি এটা সাইনটা অল্টারনেটলি চেঞ্জ করে দিলাম, এটা মাইনাস করে দিলাম, এর প্লাস থাকবে, দেখ তুই একটা ডিফারেন্ট ফাংশন পাচ্ছিস, বুঝতে পারছিস? ডিফারেন্ট ফাংশন, লাল ফাংশনটা আর বেগুনি ফাংশনটা কমপ্লিটলি আলাদা, ঠিক আছে? তার মানে তোর কাছে যদি তিনটে ম্যাথমেটিক্যাল ফাংশন থাকে, ইন প্রিন্সিপাল তুই তিনটেকে যতগুলো কম্বিনেশনে পসিবল, ইউনিক কম্বিনেশনে পসিবল, যোগ বিয়োগ করে তুই ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশন তৈরি করতে পারিস। এটুকু বোঝা গেল তো? হুম হুম। হুম। তো এই জিনিসটাকেই বলা হয়, এই যে যোগ বিয়োগ করে কম্বাইন করছি, কম্বিনেশনটা হচ্ছে শুধু যোগ বিয়োগের মাধ্যমে, হ্যাঁ, কোনো পাওয়ার রাইজ হচ্ছে না, অর্থাৎ এক্স স্কোয়ার এই ধরনের টার্ম আসবে না, হ্যাঁ, কোনো একটা ফাংশনের স্কোয়ার হবে না, জাস্ট সিম্পল যোগ বিয়োগ হবে, গুণ হবে না, ঠিক আছে, ভাগও হবে না। এই ধরনের সিস্টেমকে বলা হয় লিনিয়ার। তাই জন্য লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটালস, ইন শর্ট LCAO। এই এলসি ও এও করে যে আমি নতুন ফাংশনটা পাবো, অর্থাৎ লেটস সে আমার অ্যাটমিক অরবিটাল গুলো যদি এ হয়, এইগুলো হয় এও হচ্ছে লাইক সে সাই 1, সাই 2, সাই 3, এক্সেট্রা এক্সেট্রা। এই প্রত্যেক কটা ইন্ডিভিজুয়াল ম্যাথমেটিক্যাল ফাংশন এবং তাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আছে। তাহলে মলিকুলার অরবিটাল গুলো হবে হচ্ছে সামথিং লাইক C1 সাই 1 প্লাস C2 সাই 2 প্লাস C3 সাই 3 প্লাস ডট ডট ডট, এটাকে আমরা নাম দিলাম লেটস সে ফাই 1। তারপরে আরেকটা হতে পারে C1 ড্যাশ সাই 1 মাইনাস C2, বা প্লাস দিয়ে করি C2 ড্যাশ সাই 2 প্লাস C3 ড্যাশ সাই 3 প্লাস এক্সেট্রা এক্সেট্রা ফাই 2। আচ্ছা, এরকম কম্বিনেশন করে আমি কতগুলো অরবিটাল তৈরি করতে পারি? ইন প্রিন্সিপাল অনেক পারি। হুম। মানে ইনফাইনাইট। কেন ইনফাইনাইট? তার কারণ হচ্ছে যে এই কনস্ট্যান্ট গুলো তো আরবিটারি এমনি দেখলে, তাহলে এখানে আমি যে কোনো একটা ভ্যালু পুট করবো, তাহলে আমি একটা নতুন ফাংশন পাবো, তাই না? বোঝা যাচ্ছে কি হুম বলছি? হুম হুম। নতুন পাবো আলাদা ফাংশন। তাহলে ইন প্রিন্সিপাল আমি এন নাম্বার অফ অ্যাটমিক অরবিটালকে লিনিয়ার কম্বিনেশন করে ইনফাইনাইট নাম্বার অফ মলিকুলার অরবিটাল তৈরি করতে পারি। কিন্তু ওই ইনফাইনাইট নাম্বার অফ মলিকুলার অরবিটালের মধ্যে সকল মলিকুলার অরবিটাল মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট হবে না, ঠিক আছে? এই মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট কথাটার মানে কি? যখন একটা ফাংশন থেকে আরেকটা ফাংশনে, হ্যাঁ, লিনিয়ার ট্রান্সফরমেশন করে চলে যাওয়া যায়,
তখন তাকে আমরা মিউচুয়ালি ডিপেন্ডেন্ট ফাংশন বলি, ঠিক আছে। আর যদি সেটা না যায় তাহলে তাকে আমরা মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন বলি, ঠিক আছে। হুম তো সোজা কথা হচ্ছে যে ইন প্রিন্সিপাল আমি ফাইনাইট নাম্বার অফ অ্যাটমিক অরবিটালকে লিনিয়ার কম্বিনেশন করে ইনফাইনাইট নাম্বার অফ মলিকুলার অরবিটাল জেনারেট করতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি ওগুলো করেও কোনো লাভ নেই। মূল প্রশ্ন হচ্ছে আমি কতগুলো ইউনিক ফাংশন জেনারেট করতে পারি, ইউনিক, ওর কয়েকটাই ইউনিক হবে, বাকিগুলো আসলে ওই ইউনিক গুলোর আবার মিশ্রণ হয়ে যাবে, ঠিক আছে। সো সেটা কতগুলো, সেটা একটা সিম্পল ইয়ে করেও বোঝানো যায়, যেটা আমি এখানে করছি না। সেটা হচ্ছে যে যদি n খানা ফর n নাম্বার অফ অ্যাটমিক অরবিটালস এওস, ঠিক আছে, দেয়ার এক্সিস্ট n ইউনিক, মানে মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট, লিনিয়ার কম্বিনেশন, ঠিক আছে। ঠিক আছে, অর্থাৎ এমওস। তার মানে দুটো অ্যাটমিক অরবিটাল দিয়ে আমি দুটো ইউনিক এমও পেতে পারি, তিনটে দিয়ে তিনটে, অ্যান্ড সো ফোর্থ, ঠিক আছে। এটা হচ্ছে একটা বেসিক কথা অ্যাটমিক মলিকুলার অরবিটাল তৈরির ক্ষেত্রে। এবার ব্যাপারটা হয় কি, আসলে ব্যাপারটা হয় হচ্ছে আমরা আবার হাইড্রোজেন দিয়ে শুরু করি, সবচেয়ে সিম্পলেস্ট। ধর একটা হাইড্রোজেনের কি কি অ্যাটমিক অরবিটাল রয়েছে, আমরা জানি যে 1s1 অনলি, ঠিক আছে। তো এরকম দুটো হাইড্রোজেন আছে, ঠিক আছে, এরও 1s1, এরও 1s1, ঠিক আছে। তো আমি যেটা করছি সেটা হচ্ছে যে, তার মানে আমি যদি এভাবে ভাবি যে এই দুটো 1s দিয়ে আমি দুটোকে না করি, সাই 1s অফ এ অ্যান্ড এটা হচ্ছে সাই 1s অফ বি, ঠিক আছে। মানে দুটো হাইড্রোজেনকে এ বি হিসাবে ক্লাসিফাই। কিছু বললি কেউ? না না দুটোকে ক্লাসিফাই করে দিলাম, ঠিক আছে। তাহলে এই দুটো হচ্ছে আমার অ্যাটমিক অরবিটাল, তাই তো, হাইড্রোজেনের 1s অ্যাটমিক অরবিটাল। তাহলে এই দুটো দিয়ে আমি কটা কম্বিনেশন করতে পারি, এক্ষেত্রে যেহেতু দুটো করা খুব সোজা, ঠিক আছে। সেটা হচ্ছে যে একটা হচ্ছে ধর φ1, সেটা এরকম 1s a সাম c1 দিয়ে রাখি আপাতত, c2 sin 1s b, ঠিক আছে। এবার এই c1 c2 ভ্যালুটাও যেহেতু এখানে দুটোই অ্যাটমিক অরবিটাল আছে, সেটা বের করে নেওয়া যায়। কি করে বের করে নেওয়া যায়, সেটা হচ্ছে যে যদি এই এটাকে তুই স্কোয়ার করিস, মানে এই যে φ1 ফাংশনটা হলো, এটা যদি তুই φ1 স্কোয়ার করিস, তারপর যদি তুই এটাকে টোটাল স্পেসের আন্ডারে ইন্টিগ্রাল করিস, তাহলে এর ভ্যালুটা 1 হতে হবে, ঠিক আছে। হ্যাঁ, তার মানে এই ফাংশনটার ক্ষেত্রে এই c1 c2 ভ্যালুটা তুই চাইলে বের করে নিতে পারিস, ঠিক আছে। বাট এটা আমাদের এখন কাজ নয়, ঠিক আছে, এটাকে নর্মালাইজেশন বলে, নর্মালাইজেশন করা, ঠিক আছে। তো এটা গেল, এটা ভ্যালুটা 1/√2 হয়, ঠিক আছে। তো যাক গে, মানে আমি চাইলে চট চট করে দেখাতে পারি, জাস্ট দেখানোর জন্য, ঠিক আছে, ভয় টয় পাবি না। মানে এই c1 c2 ভ্যালুটা আমি বের করতে চাইছি, তাহলে আমি ধরে নিচ্ছি যে φ1টা নর্মালাইজ। এই নর্মালাইজ কথাটার মানে হচ্ছে, অ্যাকচুয়ালি এটাকে টিক টিক করে লিখলে দাঁড়ায় এরকম, φ1 স্টার φ1 ডি টাও ইজ ইকুয়াল টু 1। এটার সোজা মানে হচ্ছে φ1 স্কোয়ার, ধরে নিই সাইগুলো শুধু 1 ডাইমেনশনাল, তাহলে ডিএক্স এইটা ইজ ইকুয়াল টু 1। এবার আবার φ1 মানে হচ্ছে c1 সাই 1s a প্লাস c2 সাই 1s b তার স্কোয়ার ইজ ইকুয়াল টু ইন্টিগ্রাল এখানে dx, এটা ইকুয়াল টু 1। এবার যেহেতু 1s আর সাই 1s আর সাই 2s, সাই 1s অফ a আর সাই 1s অফ b দুটো আসলে একই ফাংশন,
ঠিক আছে, দুটোই 1s এর ফাংশন, ফলে ম্যাথমেটিক্যালি তাদের মধ্যে কোনো ডিফারেন্স নেই। তাহলে তুই এটাকে রিপ্রেজেন্ট করে দিতে পারিস বেসিক্যালি একটা দিই, তাহলে ইন্টিগ্রাল c1 সাই প্লাস c2 সাই, মানে সাইটা কমন নিয়ে তুই একবারে করে দে, c1 প্লাস c2 তার হোল স্কোয়ার সাই স্কোয়ার dx 1। ঠিক আছে, এখন c1 c2 হচ্ছে তোর কনস্ট্যান্ট, তাহলে ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে, c1 প্লাস c2 স্কোয়ার ইন্টিগ্রাল সাই স্কোয়ার dx। যেহেতু এই সাইটা একটাই ফাংশন, তাহলে এই ভ্যালুটা হবে। ঠিক আছে, এবার এখানে আরো একটা জিনিস বলে দেওয়া যায় যেহেতু এই দুটো ফাংশন ম্যাথমেটিক্যালি সেম, তাই এই দুটো কনস্ট্যান্ট আলাদা হবে না, দুটো কনস্ট্যান্ট অ্যাকচুয়ালি এক হবে। তাহলে তুই এটাকে রিপ্রেজেন্ট করে দিতে পারিস c1 প্লাস c1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1, অর 2c1 স্কোয়ার মানে 4c1 স্কোয়ার হয়, তাই তো নাকি? হ্যাঁ, ইজ ইকুয়াল টু 1, অর c1 ইজ ইকুয়াল টু 1/2। ঠিক আছে, 1/2। সো এখানে c1 এর ভ্যালুটা 1/2 করে চলে আসছে। ঠিক আছে, তো যাই হোক, এরকম ভাবে বের করে আর কি, এটা নর্মালাইজেশন করা বলে। এটা আমাদের বিষয় না, আমি জাস্ট দেখানোর জন্য দেখালাম, ইচ্ছে করেই দেখালাম, জাস্ট এসেন্সটা পাওয়ার জন্য। তো আমরা দুটো মলিকুলার ফাংশন তৈরি করতে পারি, একটা φ1 একটা φ2। লেটস সে c1 ψ1 is a প্লাস c2 ψ1 is b, এটা একটা হলো। আর আরেকটা ধর c1, আমি c1 c2 টাকে সেম রাখার জন্য এটা যেটা করছি মাইনাস করে দিচ্ছি। ঠিক আছে, এই দুটো ইউনিক কম্বিনেশন। ঠিক আছে, এই যে দুটো কম্বাইন করলো, এই দুটো কম্বাইন করার পর দুটো নতুন মলিকুলার অরবিটাল তৈরি হলো। এদের দুজনের এনার্জি, একজনের এনার্জি এই এই φ1 এর যে কোনো একজন এনার্জি, লেটস সে φ1 এর এনার্জিটা, সেটা আইদার মানে φ1 এনার্জিটা কম হবে অফ ψ1s, আবার তাহলে φ2টা মানে এখানে φ1 φ2 কোনটা ইট ম্যাটার করছে না, একটা যদি কম হয় আরেকটা বেশি হতেই হবে, কারণ এনার্জি কনজার্ভ। তাহলে এটাকে গ্রাফিক্যালি তুই এঁকে ফেলতে পারিস এইভাবে। এই বরাবর এনার্জি যাচ্ছে, ধর এইটা হচ্ছে আমার 1s অফ হাইড্রোজেন এ, এটা ছিল 1s অফ হাইড্রোজেন বি। এখন এরা কম্বাইন করে দুটো মলিকুলার অরবিটাল তৈরি করলো, একজন এনার্জি এর থেকে বেশি হলো, একজন এনার্জি এর থেকে কম। ঠিক আছে, এই ড্যাশ ড্যাশ লাইন গুলো দিয়ে বোঝানো হয় যে এই দুটো কম্বাইন করে এটা তৈরি হয়েছে, সেম অ্যাজ এই দুটো কম্বাইন করে এটা তৈরি হয়েছে। ঠিক আছে, আর এই ক্ষেত্রে দুটো আছে বলে, কিন্তু আমরা পরবর্তীকালে একটু কমপ্লেক্স রাখলে তখন দেখতে পাবো যে সব কটা থেকেই দাগটা সবসময় থাকবে যে তাও না। ঠিক আছে, মোস্টলি থাকবে। ঠিক আছে, কারণ আমরা সিম্পল সিস্টেম নিয়ে কাজ করব। যাই হোক, যেটা ব্যাপার সেটা হচ্ছে যে 1s অফ এ 1s অফ বি। এবার মজাটা কি হলো, মজাটা হলো হচ্ছে যে আগে হাইড্রোজেনের এই 1sটা একটা ইলেকট্রন কন্টেন্ট করতো, এ একটা কন্টেন্ট করতো। তার মানে এই যে এনার্জি লেভেলটা, হুম কিছু একটা এনার্জি বলি, লেটস সে এর এনার্জি হচ্ছে কিছু একটা বল, ধর আলফা। ঠিক আছে, আলফা। তাহলে এখানে আগে মানে বন্ডিং হওয়ার আগে দুটো হাইড্রোজেনের ψ1s ছিল, তাহলে টোটাল এনার্জি ছিল 2 আলফা। ঠিক আছে, এবার আমি ধরি যে এই আলফা থেকে এইটার গ্যাপটা হচ্ছে প্লাস বিটা, আর এইটার গ্যাপটা হচ্ছে মাইনাস বিটা, মানে যতটা ডিস্টেবিলাইজ হয়েছে এইটা, যতটা স্টেবিলাইজ হয়েছে এটা ততটাই ডিস্টেবিলাইজ হয়েছে। ঠিক আছে, তাহলে এখন হাইড্রোজেনের ইলেকট্রন গুলো কিন্তু এই অরবিটালে ফিল আপ হবে না, এখন ওর কাছে এই দুটো অরবিটাল আছে, তার মানে হাইড্রোজেনের দুটো ইলেকট্রনই লোয়ার এনার্জি স্টেটটা পছন্দ করবে, তাহলে এখানে গিয়ে কম্বাইন করবে। তাহলে এখন হাইড্রোজেনের কত হলো এনার্জি, এটা হচ্ছে ইনিশিয়াল কেসে, ফাইনালে যখন গিয়ে পৌঁছালো তখন দুটো হাইড্রোজেনের মানে টোটাল দুটো হাইড্রোজেনের এনার্জি কত হলো, খেয়াল করে দেখ যে আলফা মাইনাস, সরি 2 আলফা মাইনাস
টু বিটা, ঠিক লিখলে বিটা এনার্জি স্টেটটা হচ্ছে, হ্যাঁ ঠিক লিখেছি। হুম, বোঝা গেল? তাহলে এখানে টু কমন নিলে আলফা মাইনাস বিটা কি করতে পারে, ঠিক আছে। তার মানে দেখ এনার্জি কমে গেল, তাই না? এখানে টু বিটা ফ্যাক্টর এনার্জি কমলো, তাই তো? হ্যাঁ, এই টু বিটাটাই হচ্ছে ওই এই এমোর জন্য পাওয়া এক্সট্রা স্টেবিলাইজেশন, ঠিক আছে, মানে এমো থিওরি দিয়ে পাওয়া স্টেবিলাইজেশন, ঠিক আছে। যে ক্ষেত্রে এই স্টেবিলাইজেশনটা যদি নালিফাই হয়ে যায়, তাহলে আমরা দেখবো যে বন্ডিং হচ্ছে না। তার উদাহরণ দিচ্ছি, তার আগে দু চারটে কথা বলে নি, আজকে তো একদম বেসিকটা রেডি করলাম। সেটা হচ্ছে যে তোরা জানিস অলরেডি, সেটা হচ্ছে যে যে অ্যাটমিক অরবিটাল গুলো মিলে আমার মলিকুলার অরবিটালটা তৈরি করছে, তার যে এনার্জি লেভেল, সেই এনার্জি লেভেলের নিচের অরবিটাল গুলোকে আমরা বলি হচ্ছে বন্ডিং অরবিটাল, মলিকুলার বন্ডিং অরবিটাল, ঠিক আছে। হুম, সো মলিকুলার বন্ডিং অরবিটাল কাকে বলবো? তার ডেফিনেশন হচ্ছে বন্ডিং মলিকুলার অরবিটাল, ঠিক আছে। সেটা কিভাবে ঠিক হবে বল তাহলে? ওই যে যে অরবিটাল গুলোর শক্তি কম হবে, মানে রিয়াক্ট্যান্টের নিয়ে শক্তির থেকে। হ্যাঁ, তাহলে লিখবো যে দোজ এমোস হুইচ হ্যাভ লেস এনার্জি, রিয়াক্ট্যান্টের পোটেনশিয়াল এনার্জির থেকে কম হবে মোটামুটি। না না, কি কার পোটেনশিয়াল এনার্জি? ওই যে বিক্রিয়ক গুলো। না না, এখানে বিক্রিয়ক টিক্রিয়ক নেই, আমরা বিক্রিয়ক নিয়ে কথা বলছি না, আমরা অরবিটাল নিয়ে কথা বলছি। আচ্ছা তুই আচ্ছা এই আচ্ছা স্টেট গুলোকে বিক্রিয়ক ভাবিস না, এগুলো আচ্ছা। অ্যাটমিক এনার্জি লেভেল। হুম, হুম। বুঝতে পেরেছিস? মানে হাইড্রোজেনের 1s অরবিটালটার তো একটা এনার্জি আছে, সেই এনার্জিটা হচ্ছে হুম, এইটা, হুম, ঠিক আছে। এবার যদি হাইড্রোজেন গুলো একা একা ঘুরে বেরোতো, তাহলে এই 1s একটা ইলেকট্রন কন্টেন্ট করতো, এই 1s একটা ইলেকট্রন কন্টেন্ট করতো, টোটাল এনার্জি হতো 2 আলফা। এই কম্বিনেশনটা হওয়ার ফলে দুটো ইলেকট্রনই এখানে গেল, তাহলে টোটাল এনার্জিতে একটা টু বেটা ফ্যাক্টর কমে গেল। এই যে টু বিটা ফ্যাক্টর কমে গেল, এটাই হচ্ছে এক্সট্রা স্টেবিলাইজেশন ফর দোজ টু ইলেকট্রন। বোঝা যাচ্ছে কি বলছি? তুই রিয়াকশন হুম, প্রোডাক্টের হুম। সাথে গোলাস না কিন্তু এটা, আর ওটা না না, অনেক। ঠিক আছে। হ্যাঁ, তো মলিকুলার অরবিটাল আমরা কাকে বলবো? না, যে সকল মলিকুলার অরবিটাল বলছি, বন্ডিং মলিকুলার অরবিটাল কাকে বলবো? না, যে সকল মলিকুলার অরবিটালের এনার্জি ওই মলিকুলার অরবিটালটা তৈরি করতে যে অরবিটাল গুলো লিনিয়ার কম্বিনেশন ইউজ করা হয়েছে তাদের থেকে কম, সেটাই হচ্ছে বন্ডিং অরবিটাল, ঠিক আছে। দোজ এমোস which have less energy than the energies of use that is used in the linear combination to get the emos are called bonding molecular orbital, ঠিক আছে। হুম, অর্থাৎ যদি পাঁচটা অ্যাটমিক অরবিটাল মিলে পাঁচটা মলিকুলার অরবিটাল তৈরি করে, তার মধ্যে যদি দুটো বা তিনটে মলিকুলার অরবিটালের এনার্জি ওই যে পাঁচটা মলিকুলার এই অ্যাটমিক অরবিটাল মিলে এটা তৈরি করেছে তাদের থেকে নিচে হয়, তাহলে ওই তিনটে হবে হচ্ছে আমার বন্ডিং, ঠিক আছে। সেরকমই আরেকটা হচ্ছে অ্যান্টি বন্ডিং। তার মানে এবং বন্ডিং মলিকুলার অরবিটালে যদি ইলেকট্রন থাকে, তাহলে সিস্টেমটা স্টেবিলাইজ হয়, বুঝতেই পারছি, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্টি বন্ডিং এমো। সেম, যে
এমোস উইথ হায়ার এনার্জি দেন ইটস কম্পোনেন্ট বা কনস্টিটুয়েন্ট এওস, ঠিক আছে। আরেকটা আছে, সেটাকে বলা হয় নন বন্ডিং অরবিটাল, নন বন্ডিং এমো। সেটা হচ্ছে যদি কোনো কারণে দেখা যায় যে যে এও গুলো বন্ডিং করছে কোনো একটা মলিকুলার অরবিটালের এনার্জি তাদের সঙ্গে সিমিলার হয়ে গেল, তখন তাকে আমরা বলি নন বন্ডিং এমো, ঠিক আছে। ইফ দেয়ার এক্সিস্ট, মানে বন্ডিং আর অ্যান্টি বন্ডিং এমও তৈরি হচ্ছে, মানে বন্ডিং আর অ্যান্টি বন্ডিং থাকবেই, কিন্তু নন বন্ডেড মলিকুলার অরবিটাল থাকতেও পারে নাও থাকতে পারে, ইট ডিপেন্ডস, ঠিক আছে। ইফ দেয়ার এক্সিস্ট সাম এমোস with the exactly বা nearly with the nearly same energy as of its constituent eos, then it's called non-bonding emo, ঠিক আছে। এর এক্সাম্পল আমি, মানে হাইড্রোজেনের ক্ষেত্রে তো আমরা শুধুমাত্র বন্ডিং আর অ্যান্টি বন্ডিং দেখতে পেলাম, হুম, নন বন্ডিং দেখতে পেলাম না। নন বন্ডিং দেখার জন্য আমি যদি জাম্প করে একটা একে দেখাতে চেষ্টা করি, একটা বড় বড় জিনিসপত্র দিয়ে রয়েছে, ঠিক ছোটখাটো নেই আমাদের লেভেলে। ধর আমরা যদি নাইট্রোজেন বা অক্সিজেনের ক্ষেত্রে ঠিক ডিরেক্ট এখান থেকে বের করি, কার্বন মনোক্সাইডটা কি হবে, সেটা খুব কমপ্লেক্স, কিন্তু এখানে দেখানোর জন্য এটাই ভালো। এটা হচ্ছে কার্বন মনোক্সাইডের মলিকুলার অরবিটাল, ঠিক আছে। এটা এখন কিচ্ছু বুঝতে হবে না, ওসব আমাদের লাগবেও না, তো আমরা কারণ আমরা অর্গানিক কেমিস্ট্রির মলিকুলার অরবিটাল পড়ছি, কার্বন মনোক্সাইডের ইনঅর্গানিক মলিকুল, ঠিক আছে। আমি জাস্ট নন বন্ডিং এর প্রেজেন্সটা বোঝানোর জন্য এনেছি। হ্যাঁ, এখানে দেখ 2s আছে, মানে এদিকে কার্বন আছে, কার্বনের হচ্ছে 2s আর 2p, আর অক্সিজেনেরও 2s আর 2p, এর 2s এর 2s2 2p2, আর এর হচ্ছে 2s2 2p4। এবার অরবিটাল হিসাবে এরও 2s আর 2p, 2p এর মধ্যে আবার তিনটে অরবিটাল আছে, আর এরও 2s তিনটে 2p আছে, ঠিক আছে। আচ্ছা, কার্বনের 2s এর এনার্জিটা উপরে দেখ, কার্বনের 2s এর এনার্জিও বেশি, কার্বনের 2p এনার্জিও বেশি, কিন্তু একই অরবিটাল হওয়ার সাথে অক্সিজেনের এনার্জি কম। এটা কেন? কারণ হচ্ছে একটা, যত ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে তত করেসপন্ডিং সেম মলিকুলার অরবিটালের এনার্জি নিচে নামে, ঠিক আছে। ওই জন্য অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি কার্বনের থেকে বেশি বলে অক্সিজেনের 2s টা কার্বনের 2s এর থেকে নিচে, ঠিক আছে। যাই হোক, এসব এখন বাদ নেই। এবার এই দুটো 2s কম্বাইন করছি ইন প্রিন্সিপাল, আমরা যদি এমনি ভাবি 2s কম্বাইন করে দুটো এনার্জি লেভেল তৈরি করবে, সেরকম এই 6খানা 2p তারা কম্বাইন করে 6টা ইয়ে তৈরি করবে। এখন এটা খুব সিম্পলি হয় না, মানে এরকম 6টা হবে না, ঠিক আছে, এরকম 6টা হবে না। কেন হবে না এখন বাদ দে, ঠিক আছে, কারণ আছে তার। তো এবার খেয়াল করে দেখ যে এইখানে এই যে 5 সিগমা যেটা আছে, এইটার এনার্জিটা
অক্সিজেনের 2p এর অরবিটাল গুলো এনার্জির সঙ্গে প্রায় সমান, তাই না? হুম। হুম। আবার এখানে কার্বনের এই 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 যে 4 সিগমা, এই 4 সিগমাটা কার্বনের 2s এর এনার্জির সঙ্গে খুব সমান। তাহলে এই দুটো অরবিটাল আসলে যদিও মলিকুলার অরবিটাল, যদিও ইন প্রিন্সিপাল আইদার বন্ডিং অথবা অ্যান্টিবন্ডিং এ পড়বে, কিন্তু যেহেতু অ্যাটমিক অরবিটাল গুলোর সাথে ভেরি সিমিলার এনার্জি হয়ে গেছে, সেই জন্য এই দুটো অরবিটাল আসলে নন বন্ডিং অরবিটাল। এবং কার্বন মনোক্সাইডে এর প্রেজেন্স আমরা দেখতে পাই, কারণ কার্বন মনোক্সাইডকে যদি আমরা আঁকি, কার্বন মনোক্সাইডের যেটা সবচেয়ে পপুলার স্ট্রাকচার আর কি, ঠিক আছে? হ্যাঁ, সেটা কি জানিস? না। হুম। কার্বন মনোক্সাইডের সবচেয়ে পপুলার স্ট্রাকচার হচ্ছে এইটা, মানে পপুলার মানে হচ্ছে সব থেকে, মানে সবচেয়ে সহজে যেটা ইয়ে করা যায়, সি ট্রিপল বন্ডেড ও। এবার খেয়াল করে দেখ যে এখানে কার্বনের একটা বন্ড কম আছে, তাহলে কার্বন এখানে হচ্ছে মাইনাস, আর অক্সিজেনে একটা বন্ড বেশি আছে, তাহলে এটা প্লাস, ঠিক আছে? এটা হচ্ছে কার্বন মনোক্সাইডের স্ট্রাকচার। এবার এর মাথা, এই দুটোর মাথায় দুটো লোন পেয়ার রাখা হয়, ঠিক আছে? হ্যাঁ, এই যে লোন পেয়ারটা আমি এঁকেছি, এই লোন পেয়ারটা আসলে এইটা, এই 5 সিগমাটা। যেহেতু অক্সিজেনের 2p এনার্জির সঙ্গে এই 5 সিগমাটা খুব সিমিলার, অর্থাৎ এই 5 সিগমা মলিকুলার অরবিটালটার মধ্যে অক্সিজেনের অরবিটালের কন্ট্রিবিউশন বেশি হবে, ওই জন্যই ওর মাথাতে এই লোন পেয়ারটা যে আছে, এই লোন পেয়ারটা অ্যাকচুয়ালি এই 5 সিগমাটা। আর কার্বনের মাথাতে যে লোন পেয়ারটা আছে, সেই লোন পেয়ারটা আসলে এই 4 সিগমাটা, ঠিক আছে? সো এটা আমি সাইডে দেখালাম। ইন জেনারেল আমরা যেগুলো আঁকবো তার মধ্যে খুব একটা নন বন্ডিং চট করে দেখতে পাবো না, দেখতে পাবো যখন আমরা এক্সাম্পল করতে যাব তখন দেখবো। হ্যাঁ, বাট নন বন্ডিং মলিকুলার অরবিটাল হয়, যে ক্ষেত্রে ওই মলিকুলার অরবিটালটা তৈরি করতে যে এও গুলো ইউজ হচ্ছে তাদের সাথে যদি এমোটার এনার্জি সেম হয়ে যায়, ঠিক আছে, বা নিয়ারলি সেম, ঠিক আছে? বোঝা গেল? কোনো প্রশ্ন থাকলে বল, নাহলে এই অব্দি থামছি। না, প্রশ্ন নাই। বেশ, তাহলে পরের দিন আমরা, পরের দিন কবে পড়ছি আবার? বুধবার রাত্রে কি না, বুধবার রাত্রে হ্যাঁ, বুধবার রাত্রে কি হবে? হ্যাঁ, হবে না কেন? ওই ইয়ের তানিশের হবে নাকি? হবে হবে। বুধবার তো ছিলই। তাহলে হ্যাঁ, ওর জন্যই বললাম বুধবার রাত্রে তাহলে পড়বো কেন। বেশ বেশ, হ্যাঁ, ঠিক আছে। হুম। ঠিক আছে। ঝড় কমলো? এখন তো আওয়াজ পাচ্ছি না, কিছুক্ষণ আগেও হুম। আওয়াজ দিচ্ছিল। তোদের ওখানে কমেছে? আমাদের এখানে কমেছে। আচ্ছা, মানে কখন কমেছে? এই ধরো মানে 20 মিনিট হলো। হ্যাঁ, আমারও তাই হবে, লাস্ট 20 মিনিট আমি খেয়াল করিনি, 20-30 মিনিট পড়াতে পড়াতে এইদিকে মন ছিল। যাই হোক, ঠিক আছে, শেয়ার স্টপ করলাম। ঠিক আছে। হুম, হুম, হুম। না, কালকে সকালে দেখা হচ্ছে। বেশ বেশ। তুমি কি একদম 11টায় ঢুকবে নাকি? ও, আপনি বলছিলে 11:30টায় ঢুকবে, সাইকেলে হ্যাঁ, করে বলছি। টাইমটা এগিয়ে দিয়েছে, মানে আসলে যেটা